আচ্ছা, সবাইকে বলছিলাম যারা ভিডিও দেখছেন তাদের প্রবলেমগুলা স্ক্রিনশট দিতে এবং স্ক্রিনশট গুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কে স্ক্রিনশট কালেক্ট করছেন বা প্রবলেম অথবা কোনো কনফিউশন বা ভিডিও থেকে দেখে এমন কোনো বিষয় যেটা বুঝেন নাই, এরকম আছে? কোনো প্রবলেম আছে কারো? বা যে টপিকটা নিয়ে আপনার এখনো ক্লিয়ার হয় নাই বিষয়টা, এরকম আছে কোনো কিছু? জি ভাই, হ্যালো। আছে জি আমার। ভাই। আচ্ছা, একজন একজন করে বলি। এজাজ ভাই বলেন আগে। ভাই আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, ওই যে আপনার ওই বিষয়টা আপনি সেদিনকেও যেভাবে বোঝালেন আমি ওইভাবে তো ক্যাচ করতে পারি না আর কি। ওই যে এটা যে লিখতে বলে যে আপনার গ্রুপে যদি স্ক্রিনশট কোনো দেন, ইয়া স্ক্রিনশটটা সুপার গ্রুপে পাওয়ার দিয়ে দেন থাকে। আগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আবু সায়েম ভাই, আপনি বলতেছিলেন আপনি স্ক্রিনশট নিচ্ছেন, বলেন কি কি কোন বিষয়ে? আপনার স্ক্রিনশটটাও গ্রুপে দিয়ে দেন। যাদের যাদের প্রবলেম আছে বা স্ক্রিনশট নিয়ে রাখছেন তারা সবাই স্ক্রিনশট গ্রুপে সেন্ড করেন। আমি স্ক্রিন শেয়ার করে একটা একটা করে ওপেন করতেছি, তারপরে ইনশাল্লাহ আমরা প্রবলেমগুলো সলভ করব। আমি আমার কিছু দেখে মানে দেখে মনে হয়েছে সেজন্য বুঝি নাই, কথা বোঝা যায় না ভাই। আমি বলতেছি, কথা বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো, কথা বুঝতেছেন? একটু জোরে বলেন ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি বলতেছিলাম যে আপনি বলছিলেন প্রত্যেক সার্ভেতে কি আলাদা আলাদা কাজ বর্ণনা করব, ঠিক আছে? আমি বুঝতে হ্যালো, পারতেছি না, প্রত্যেক সার্ভেতে আলাদা আলাদা? বলতেছিলেন যে প্রত্যেক সার্ভেতে আলাদা আলাদা কাজ, যেমন কোনো সার্ভেতে বলে মনে করেন যে আহ, আপনি ম্যানেজার, কোনো সার্ভেতে বলে যে আপনি কি হেলথ অফিসার। আমি কি আহ, আলাদা আলাদা সার্ভেতে কি একই মানে একই আইডিতে আলাদা আলাদা সার্ভেতে কি আলাদা আলাদা কোনো আহ, কাজ করি, এরকম বর্ণনা করব না একটা কাজই বর্ণনা করব? একটা সার্ভেতে একটা কাজই বর্ণনা করবেন। একটা আর সার্ভেতে একটা আলাদা কাজই আলাদা মনে সার্ভেতে, হ্যাঁ, আপনি ধরেন বিষয়টা কিরকম, মনে করেন একটা সার্ভে অটোমোটিভ ব্র্যান্ডের, মানে গাড়ির একটা সার্ভে, হুম, আর একটা সার্ভে হচ্ছে টিভির সার্ভে। ধরেন স্মার্ট টিভি বা টিভি স্ট্রিমিং সার্ভিস, মানে অ্যাপেল টিভি বা নেটফ্লিক্স, হুলু স্ট্রিমিং সার্ভিস, এগুলার সার্ভে। এখন যার গাড়ির সার্ভে বা গাড়ির ব্র্যান্ড আছে, সেই লোক ওই টিভি কোম্পানির সার্ভে নিয়ে কি করবে? একটা কোম্পানি যে সার্ভে করায়, কেন করায়? প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, অবশ্যই। তাই না? জি জি। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য বা নিজের প্রোডাক্টের মার্কেটের কি অবস্থা আছে, মার্কেট রিসার্চ করার জন্য, যে কিভাবে সেল আরো বাড়ানো যায় বা কি কি ইমপ্রুভ করা যায়, এজন্যই তো তারা সার্ভে করাবে, তাই না? অবশ্যই এখন অবশ্যই। গাড়ির কোম্পানি ওই টিভি কোম্পানির সার্ভে নিয়ে কি করবে? ওর কোনো কাজে লাগবে? অবশ্যই লাগবে না। আর গাড়ির কোম্পানি কি তাহলে টিভি কোম্পানির সার্ভে দেখবে? না, দেখবে না। দেখবে না। তাহলে মানে বলেন। আমি টিভির সার্ভেতে কি বলতেছি, এটা টিভি কোম্পানির সার্ভে দেখবে। আর গাড়ির সার্ভেতে কি বলতেছি, এটা গাড়ির কোম্পানির সার্ভে দেখবে বা ওনার দেখবে। বুঝেন নাই? আচ্ছা, বুঝছি। আমি গাড়ির আচ্ছা, সার্ভেতে কি বলতেছি, এটা এই সার্ভের যারা ওনার, যারা এই সার্ভেটা দিছে তারা ওইটা দেখবে। ওদের তো ওই টিভির বা চিপসের বা আপনার অন্যান্য যে প্রোডাক্টই আপনি বলেন না কেন, গ্রোসারি আইটেম বা রিটেইলার বা ফিনান্সিয়াল সার্ভিস, ওদের সার্ভে দেখে তো গাড়ির কোম্পানির লাভ নাই। লাভ হুম, আছে? না না। এজন্য আপনি একটা সার্ভেতে ঢোকার পরে ওই সার্ভেতে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন ওই কথার উপরে আপনাকে একমত থাকতে হবে। আচ্ছা, একই মানে সার্ভের মধ্যে আপনি যদি একবার বলেন যে আমি এটা, আপনি
ভিডিওগুলো আরো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, উম, বা আমি আমি এখন বলে দিচ্ছি। হ্যাঁ, একই সার্ভেতে যদি আপনি একবার বলেন যে আমার হচ্ছে আম, আমি এই রেস্টুরেন্টে যাই, এই রেস্টুরেন্টের খাবার আমার ভালো লাগে, ওই সার্ভেতেই আপনি যদি আবার বলেন যে ওই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ভালো না, বা ওই ওই রেস্টুরেন্ট আমার পছন্দ না, তাহলে এখানে কি আপনার কথাটা একমত থাকলো, বা আপনি যে কথা বলছেন আপনার সেই কথার উপরে আপনি অটল থাকলেন? না। আচ্ছা ভাই, তখন ওরা আরেকটা বুঝতে কথা। হবে। হ্যাঁ, ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আমি বলতেছিলাম যে ওই যে এক একই মানে যদি দুটা সার্ভে হয়, আমি হ্যাঁ, একটা সার্ভেতে দিলাম যে আমি ম্যানেজার, আমি একজন মানে আমি একটা কোম্পানির ম্যানেজার, আমি এত বেতন পাই, ওই অনুযায়ী ওরা হ্যাঁ, সার্ভেটা চাচ্ছে আর কি, আমি দিলাম। এখন আরেকটা সার্ভে হ্যাঁ, আসতেছে, ওটা সার্ভে মনে করেন যে হেলথ কেয়ার বা মেডিকেলের কোনো কারণে আর কি, বলতে হচ্ছে আপনি হ্যাঁ, কি কোনো ডক্টর, ডক্টর হলে কি আপনাকে সার্ভেটা দিবে, আমি কি ওখানে হ্যাঁ। ডক্টর দিব না নন এভাবে দিব আর কি সেটা। যদি এরকম হয় যে ডাক্তার হলে ওখানে সার্ভে দেবে, সেখানে ডাক্তারই দেবেন, মানে এতে কোনো এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একটা সার্ভেতে, ধরেন আপনি রেভিনিউ ওয়ালে ঢুকে 120 পয়েন্টের একটা সার্ভেতে ক্লিক করলেন। হ্যাঁ, ক্লিক হ্যাঁ। করার পরে আপনাকে মেইন সার্ভেতে ঢোকানোর আগে কিছু কোয়ালিফাইং কোশ্চেন করবে। জি, 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 সেগুলো যদি আমি ম্যানেজার দিই, এখানে যদি আমি সার্ভেতে ডক্টর দিই, তাহলে কি প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। সেটাই বলতেছি আর কি, আপনি সার্ভেতে কোনটা দেবেন সেটা এখান থেকেই ডিসাইড করে যাইতে হবে। প্রোফাইল থেকেই। যে হ্যাঁ, ওই যখন আপনাকে কোয়ালিফাইং কোশ্চেন করবে প্রোফাইলে, তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বা তখন আপনি যে অ্যান্সারটা সাবমিট করবেন, আপনাকে সার্ভেতে গিয়ে ওই একই অ্যান্সারই সাবমিট করতে হবে। মানে সেটাই আপনি ওখানে বলছিলেন যে হচ্ছে এখানে যেই সার্ভে যেটা চাইবে সেটা দিলে আর কি ভালো হবে, সেটাই আমি বলছিলাম যে হ্যাঁ, একই মনে করেন যে একই অফার ওয়ালে আমি যদি দুইটা সার্ভে দিই, একই অফার ওয়াল দুটা সার্ভে, মনে করেন দুটা সার্ভে যদি দুরকম দেই। অফারওয়াল তো সার্ভে দেখবে না। অফারওয়াল কি সার্ভে দেখে? না মানে অফারওয়ালের অফারওয়াল তাদের যে এআই আছে, ওয়েবসাইটের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওইটা দিয়ে সার্ভে দেখে। দেখে কিরকম আপনি কপি পেস্ট করতেছেন কিনা, আপনি স্পিডিং করতেছেন কিনা, এগুলো অফারওয়াল বুঝতে পারবে। কিন্তু আপনি সার্ভেতে কি ইনপুট দিচ্ছেন, কি লিখে সার্ভে করতেছেন, এটা তো আপনার সার্ভে যখন এই ওয়েবসাইট যখন এই সার্ভেগুলো তার ক্লায়েন্টের কাছে পাঠাবে, ক্লায়েন্টরা এটা বিচার করবে। বিচার করে যেগুলা গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল বা রিয়েল মানুষ দিয়ে করা বলে ওদের মনে হবে, এগুলা রাখবে, বাকিগুলা রিভার্স দিয়ে দেবে। ওই আচ্ছা। বাকিগুলো আবার অফারওয়ালের কাছে রিপোর্ট দিয়ে দেবে। অফারওয়াল তখন আপনাকে রিভার্স দিয়ে আপনার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নেবে। আচ্ছা, আচ্ছা, তাহলে তাইলে আহ, সার্ভের ভেতরে আপনি কি দিচ্ছেন বা কোয়ালিফাইং কোশ্চেনে আপনি কি লিখতেছেন, এটা কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতেছে। এই আচ্ছা, ওয়েবসাইট বা অফারওয়াল কেউ দেখতেছে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম যে কোশ্চেন গুলো করবে ওই অনুযায়ী আমি আর কি পরবর্তী সার্ভে গুলো করবে ওগুলো আর কি হ্যাঁ, পূরণ করবো, ঠিক আছে না, সেটাই যেমন ধরেন বলতেছি। আপনি কোয়ালিফাইং কোশ্চেনে দিলেন যে আপনার ডায়াবেটিস আছে আর হুম, অ্যালার্জি আছে, হুম। তাহলে সার্ভের ভেতরে আপনাকে আবার যখন প্রশ্ন করবে তখন আপনাকে ডায়াবেটিস আর অ্যালার্জি দিতে হবে। এখন যদি ওরা বলে যে ওখানে যদি বলে যে আপনার অন্য কোনো মনে করেন যে স্লিপিং ডিসঅর্ডার বা এরকম কোনো ব্যাক পেইন হ্যাঁ, এরকম বিষয়ে প্রশ্ন এটাই করতে আমি বলতেছি, নন যখন দিয়েছি। আপনাকে যে কয়টা রোগ নিয়ে প্রশ্ন করবে বা যখন আপনাকে যে কয়টা ব্র্যান্ড নিয়ে প্রশ্ন করবে কোয়ালিফাইং এ, বুঝতে হুম। হবে যে এর মধ্যেই কোনো একটা ব্র্যান্ডের সার্ভে আসবে, এবং আচ্ছা, ওখান ঠিক আছে। থেকেই কোনটার সার্ভে আসতে পারে এটা বুঝে সেটা সিলেক্ট করতে হবে। এবং আপনারা রোল সিলেক্ট করার সময় সবসময় এরকম একটা রোল সিলেক্ট করবেন প্রফেশনাল সার্ভের ক্ষেত্রে, যেই রোল থেকে আপনি আপনার ওই ডিপার্টমেন্টের জিনিসপত্র কেনার মতো অথরিটি রাখেন বা ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার মতো অথরিটি রাখেন। এরকম রোল সিলেক্ট করতে হবে। সেটা ডিরেক্টর হতে পারে, সেটা সুপারভাইজার হতে পারে, সেটা আপনার হচ্ছে সিনিয়র ম্যানেজার হতে পারে, সেটা ভিপি হতে পারে মানে ভাইস প্রেসিডেন্ট হতে পারে, সেটা হতে পারে সি সি আপনার সিটিও বা সিএফও। সিটিও বলতে চিফ টেকনোলজি অফিসার বা চিফ ফিনান্সিয়াল অফিসার, অথবা চিফ ইনফরমেশন অফিসার, অথবা চিফ এইচআর মানে চিফ হিউম্যান রিসোর্স অফিসার, অথবা হইতে পারে, অথবা হিউম্যান রিসোর্স ডিরেক্টর বা আইটি ডিরেক্টর, অথবা ফিনান্সিয়াল ডিরেক্টর, যে কোনো রোল হইতে পারে। কিন্তু সেটা ওই যে আপনি কোন সার্ভে অনুযায়ী করতেছেন, কোন সার্ভেতে এখন আপনাকে ধরেন 10টা অপশন দিছে যে আপনি এর মধ্যে কোন কোন রোল প্লে করেন বা কোন কোন জিনিস কেনার অথরিটি আছে, সেখানে আপনি দেখতেছেন যে বেশিরভাগই আইটি প্রোডাক্ট বা আইটির
জিনিসপত্রের নাম দেওয়া। আপনাকে তখন বুঝতে হবে যে না আমাকে হয়তো এই সার্ভেটা আইটি প্রোডাক্ট দিয়েই করতে হবে। তখন আমি আইটি দিয়ে করব। যখন আমি দেখব যে হিউম্যান রিসোর্সের বেশি দেওয়া, যে ডেভেলপমেন্ট, ট্রেনিং, নলেজ ম্যানেজমেন্ট বা কোম্পানি ডেভেলপ বা এইচআর বা ওই যে এমপ্লয়ি ট্রেনিং, এগুলা যখন দেখবেন তখন বুঝতে হবে যে তাহলে এটা এইচআর ডিপার্টমেন্ট নিয়ে সার্ভে বা এইচআর ডিপার্টমেন্টের একজন হেড দিয়ে ওরা এইচআর ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ লোক দিয়ে ওরা এই সার্ভেটা করাবে। তখন অবশ্যই এইচআর ডিপার্টমেন্ট দিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, বুঝছি ভাই, বুঝছি। আবার রোগের সার্ভের ক্ষেত্রে আপনি দেখতেছেন অপশন আছে 4টা: স্লিপিং ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ক্যান্সার আর আরেকটা। তখন আপনাকে বুঝতে হবে যে এই রোগগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটার সার্ভে আসবে। রোগের সার্ভেগুলোর ক্ষেত্রে লাখ, যে আপনি আপনি যে রোগ সিলেক্ট করবেন ওই রোগেরই সার্ভে কিনা এটা আসলে বোঝা খুব কঠিন। তবে কিছু কমন রোগ আছে সচরাচর যেগুলোর সার্ভে আসে। যেমন ধরেন এখন ইদানিং ডিপ্রেশনের সার্ভে, স্কিজোফ্রেনিয়ার সার্ভে, পিসোরিয়াসিস, পিসোরিয়াটিক আর্থাইটিস, আপনার ডায়াবেটিস, অ্যালার্জি, একজিমা, এগুলোর সার্ভে বেশি আসে। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, রিউমাটয়েড আর্থাইটিস, এই সমস্ত রোগের সার্ভে আচ্ছা বেশি আসে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। আমরা হ্যাঁ, তো সচরাচর সার্ভে করি মেল হয়ে, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি মানে ওই কোয়েশ্চেনের মধ্যে কি ব্রেস্ট ক্যান্সারটা দেওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? আচ্ছা আমি বলি, ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও হয়। বাংলাদেশে বা এশিয়া মহাদেশের প্রায় 60% ছেলেদের ব্রেস্ট ক্যান্সার থাকে, কিন্তু এরা কোনোদিন ওটা বুঝতেও পারে না যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ঠিকও পায় না। ব্রেস্ট ক্যান্সার কি বা কাদের হয়, কেন হয়, আর কিভাবে ট্রিটমেন্ট হয়, এগুলা গুগলে একটু সার্চ করবেন, দেখবেন। জি আচ্ছা ভাই। তাহলে আপনার এই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। শুধু মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয় এটা সঠিক ধারণা না। ব্রেস্ট ক্যান্সার ছেলেদেরও হয়। আচ্ছা, এখন আর আর কোনো কিছু ভাই বলেন, আর কোনো প্রশ্ন? আবু সাইম ভাই? জি না ভাই, এটাই ছিল আমার প্রশ্ন আর কি, যে এরকম আসলে কি দিব আর কি, এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন বাকি অন্যান্য যারা ভিডিও দেখছেন তারা তাদের আর কোনো প্রশ্ন নাই? তারা সবই বুঝতে পারছেন? কোথাও কোনো সমস্যা হয় নাই? বা ভাই কোনো একটা ব্যাপার কনফিউশন ছিল নাই? যে হ্যাঁ বলেন। এমপ্লয়ি কতজন আমাদের মানে ইন্ডাস্ট্রিতে কাজ করে, তখন যদি ছোট ছোট সংখ্যা থাকে যে 1 থেকে 2, 2 থেকে 5, তারপরে হচ্ছে হ্যাঁ, 5 থেকে 10, এই হ্যাঁ, ধরনের গুলো যদি বেশি থাকে তাহলে কি আমি কম দিয়ে কাজ করব, মানে হ্যাঁ, কমটা সেক্ষেত্রে সিলেক্ট একশোর করবো? নিচে দিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে একশোর নিচে দিবেন এমপ্লয়ি। সেক্ষেত্রে আপনাকে তখন বুঝে নিতে হবে যে নিঃসন্দেহে এই সার্ভেটা একটা ছোট অর্গানাইজেশন বা একটা স্মল বিজনেস বা এরকম একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে 50-60 জন বা 100 জন মেম্বার আছে, বা 20-40-50-100 জনের মধ্যে এরকম একটা অর্গানাইজেশনের জন্য এই সার্ভে, বা এরকম একটা কোম্পানির জন্য এই সার্ভে। সেটা হইতে পারে কোনো সফটওয়্যার কোম্পানি। ধরেন যেগুলো সফটওয়্যার কোম্পানি বা যারা এই যে সার্ভিস দেয়, আপনার আইটি সার্ভিস যারা প্রোভাইড করে, এদের তো বেশি বড় কোম্পানি হয় না। হ্যাঁ, এটা একটু হ্যাঁ, ছোট। এগুলাও জানবেন বা এগুলা সম্পর্কেও ধারণা অর্জন করবেন যে আপনার কোন কোন অর্গানাইজেশন বা কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কেমন লোক থাকে। যেমন আপনি একটা সার্ভেতে এরকম দেখতেছেন যে সার্ভেতে সর্বোচ্চ এমপ্লয়ির অপশন দেওয়া আছে 20, 40, 50 হাজার বা 1 লাখ পর্যন্ত। আর ওই যে এই রেঞ্জ গুলাও ছোট ছোট না, বড় বড় রেঞ্জ, যে 5 থেকে 10, 10 থেকে 50 বা 10 থেকে 30, 40। তখন বুঝতে হবে যে এটা বড় কোনো ইন্ডাস্ট্রির জন্য সার্ভে। আর যখনই আপনি বড় ইন্ডাস্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে যে ইন্ডাস্ট্রিতে লোক সংখ্যা বেশি হয় বা বেশি থাকে। যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক থাকে না, এমপ্লয়ি অনেক বেশি হয় না ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলাতে? বা জি আপনার ধরেন যে যেমন আপনি যখন ছোট ইন্ডাস্ট্রি নিয়ে করবেন তখন আপনাকে এটাও রাখতে হবে মাথায় যে ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো, এগুলো কিন্তু মিড রেঞ্জের হয়। একটা ব্যাংকের একটা, আপনি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটা ব্যাংকের কথা চিন্তা করেন যে ব্যাংকের এমপ্লয়ি এখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেরকম হাজার হাজার এমপ্লয়ি হয়, ব্যাংকে কি হাজার হাজার এমপ্লয়ি থাকে? না। তাহলে যখন যে ইন্ডাস্ট্রি দিবেন সেই অনুযায়ী সেইভাবে এমপ্লয়ি সিলেক্ট করতে হবে। আর কোন ধরনের ইন্ডাস্ট্রির এভারেজ কেমন এমপ্লয়ি থাকে, বা এই যে এমপ্লয়ি সিলেকশনের সময় যে এটাও আপনি বুঝে যাচ্ছেন যে ছোট ইন্ডাস্ট্রি না বড় ইন্ডাস্ট্রি,
ওইটা লেখা দেখে যে রেঞ্জগুলা কিভাবে লেখা। আর সচরাচর কমন যেখানে আপনি দেখতেছেন যে না ওরকম ছোট ছোট অপশনও নাই, আবার অনেক বড় পর্যন্তও নাই, সেখানে ৫০০ থেকে ১০০০ বা ১০০০ থেকে ১৫০০ এরকম দিয়ে করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়ের এই প্রশ্নটা দেখব। প্রশ্নটা হচ্ছে সুপার পাওয়ারের। ও আচ্ছা, আপনাকে টেস্টের দিন এই প্রশ্ন দেওয়া হয়েছিল না? আচ্ছা, ইফ ইউ কুড হ্যাভ সুপার পাওয়ার্স, হুইচ সুপার পাওয়ার উড ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান্ড ওয়াই? ভাই অ্যান্সার লিখছে হচ্ছে দ্য সুপার পাওয়ার আই ওয়ান্ট ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল টাইম, বিকজ আই ইউজ দিস পাওয়ার টু টার্ন দ্য ব্যাড টাইমস অফ মাই লাইফ into good times and enjoy the life beautifully. এই অ্যান্সারটা আমি সেট করেছি, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? আচ্ছা ভাই, যে অ্যান্সারটা লিখছে এখানে, এই অ্যান্সারটা পড়ে সবাই একটু পড়েন তো মনোযোগ সহকারে, প্রশ্নটা পড়েন আর অ্যান্সারটা পড়েন। 2 মিনিট টাইম দিলাম, এই 2 মিনিটের মধ্যে সবাই প্রশ্নটা পড়েন আর অ্যান্সারটা পড়েন, তারপরে আমি একজন একজন করে জিজ্ঞাসা করব যে অ্যান্সারটা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট বা কোনো ভুল আছে কিনা, আর ভুল থাকলে সেটা সঠিক করার উপায় কি। প্রশ্নটা পড়েন আর অ্যান্সারটা দেখেন। আচ্ছা, এই স্ট্রেঞ্জার ভাইয়ের নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে অব্রনী লিমন। অব্র ডাকতে পারেন, সবাই অব্রই ডাকে। আচ্ছা, অভ্র ভাই। ভাই আপনার এই নাম চেঞ্জ করার তো আমি সমাধান পাইতেছি না, আপনি নামটা একটু চেঞ্জ করেন। আমার তো নাম তো চেঞ্জ করা, আমার প্রোফাইলে তো নামটা চেঞ্জ করা, আমি আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাবো না। নামটা চেঞ্জ ওই দিন আমি প্রথম যেদিন আচ্ছা, মাহবুব এই যে ভাইয়ের সাথে কথা বলছি। এই ভাইয়ের নাম কি দেওয়া আছে, সবাই একটু দেখেন তো, স্ট্রেঞ্জার দেওয়া না কি দেওয়া? আমার এখানে স্ট্রেঞ্জার শো করে। আমার হ্যালো, প্রোফাইলের নামটা চেঞ্জ করা, আমি দেখতেছি তা। এই যে দেখেন, আমি আপনাকে একটা স্ক্রিনশট দিই। এ ভাইয়া, আচ্ছা আমিও দিচ্ছি, এখন তো আমার নাম নীল চৌধুরী দেয়া আছে। এই যে আপনি ভাইয়া নাম স্ক্রিনশটে দেখেন, তো নীল চৌধুরী দাও। আমার হ্যাঁ হ্যাঁ, এখানে নীল খালি চৌধুরী শো স্ট্রেঞ্জার করছে। দেখায় কেন? এই যে দেখেন, আমি স্ক্রিনশট দিচ্ছি গ্রুপে, দেখেন ওখানে স্ট্রেঞ্জার লেখা। আমাদের নীল চৌধুরী দেখেছে। তো তাহলে হয়তো এটা আমার প্রবলেম। আচ্ছা এইখানে তো নিকনেম সেভ করা যায় না, আপনি চাইলে নিকনেম সেভ করে নিতে পারেন। আচ্ছা নিকনেম যদি সেভ করা যায় ওখানে। আচ্ছা, এই যে গ্রুপে একটা কোশ্চেন আর অ্যান্সার দেওয়া, এটা দেখছেন? জি, এটা একটু সুপার দেখে পাওয়ার বলেন তো। একটা। হ্যাঁ, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে অ্যান্সারটা? The superpower I want is the ability to control time. না, এটা এটা হয় নাই, কারণ এটা তো টাইম কন্ট্রোল করা তো মানুষের পক্ষে পসিবল না। এই জন্যই তো সুপার পাওয়ার, তাহলে হবে না কেন? না, সুপার পাওয়ার তো মানুষ তো এরকম সুপার পাওয়ার চাইবে না। আর আমি হইলে তো টাইম কন্ট্রোল করে তো আচ্ছা, মানুষের পক্ষে, বিকজ এখানে আই যারা ইউজ যারা এখন দিস এই কলে পাওয়ার টু উপস্থিত টাইম ব্যাক আছেন, টাইম। যারা এখন এই কলে উপস্থিত আছেন, তারা সবাই এই প্রশ্নের উত্তর লেখেন। এখন বাজে হচ্ছে 10টা 26, 10টা 36 পর্যন্ত সময়, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে, 10 মিনিট সময় অনেক বেশি এই প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপরেও চিন্তা ভাবনা করার জন্য আমি 10 মিনিট টাইম দিলাম। স্ক্রিনশটে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা আগে মনোযোগ সহকারে পড়েন, পড়ার পরে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখে এই গ্রুপে এখন সেন্ড করবেন। সবাই লিখবেন, যারা যারা এখন কলে উপস্থিত আছেন সবাই। আহমেদ আলিফ ভাই,
অনিক ভাই, রবিন ভাই, নিহাল ভাই, সৌরভ ভাই, দাউদ ভাই, এজাজ ভাই, সিফাত ভাই, আবু সাইম ভাই, সবাই লেখেন এই প্রশ্নের উত্তরটা। অব্র ভাইও লেখেন। জি ভাই, লিখতেছি। হেদায়েতুল ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো খায় দায় একটু বসেছিলাম, কেবল বসলাম পিসিতে। সবাই টাস্ক করতেছে, টাস্ক দিছি গ্রুপে, সবাই ও টাস্ক আচ্ছা, লিখতেছে। তো পোলাপানের ইনকাম একটু হোল্ড হয়ে গেছে। পার্সোনালি ডাউন হয়ে। হুম, হ্যাঁ ভাই, হ্যালো। আপনি তো 20 করেই কোপ দিচ্ছেন। হ্যাঁ বলেন ভাই। বলেছি আমার একটু মাইক্রোফোনের সমস্যা ছিল তো। মানে এটা তো আপনি অ্যান্সার লিখছেন নাকি? এটা কি আরো ভালো করে অ্যান্সারটা লিখবো না কি বললেন? আপনি এটার অ্যান্সার লেখেন, এটার ভেতরে যে অ্যান্সার লেখা আছে ওটা ভুল। আর এজাজ ভাই যেটা লিখছে সেটা তো সে সাবমিট করছে, সেটার ব্যাপারে আমরা কথা বলব। এখন এই প্রশ্নটার উত্তর আপনি আপনার মতো করে এই গ্রুপের চ্যাটে লিখে দেন। এখন লেখেন, লিখে সাবমিট করেন। এলসিএল এলসিএল ভাই তো যা লিখছে, ভালোই লিখছে, কিন্তু মিলাইতে পারে। হ্যাঁ একটু মানে আহ, হয়ে গেছে। আই উড বি ইমমর্টালিটি, এটা হয়নি, মিলে না। হ্যাঁ, আই উড বি ইমর্টালিটি, এটা হচ্ছে মানে গ্রামাটিক্যালও ভুল হয়ে গেছে, সেন্টেন্সটাও ইনকমপ্লিট। দুটাই ভুল হয়ে গেছে, মানে এটার সাথে ওটা মনে করেন যে একটা বিল্ড আপই হয়নি। হ্যাঁ লাইনটা হয়েছে মোটামুটি ভালোই। হ্যাঁ, এটুকু নিচেরটুকু এটুকু ঠিক আছে, কিন্তু এই লাইনটা গ্রামাটিক্যাল ভুল আছে, ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। বাহ, হাসিমুখ লাইনটা আমার খুব ভালো লাগছে। কিন্তু এটা তো সুপার পাওয়ার হইলো না নিজের জন্য, হ্যাঁ, তো এটা তো বেশি হয়ে ডিভাইস গেল। হয়ে গেল, এটা এটা তো সুপার হ্যাঁ, পাওয়ার সেটাই হইলো তো না। বলছি। এখন তো ভাই দেখছি, কি বলে, ছেলেপেলে সব ওই অ্যাডসেন্ট মিডিয়াতেই করতেছে। হ্যাঁ, আমি রেভিনিউ ওয়াল টুকটাক বোতাচ্ছি, আপনার তো রেভিনিউ ওয়ালে ভালো অন্যান্য আছে, কিছু আপনি তো করতেছি। কোপাবেন। আচ্ছা, ওই বিষয় নিয়ে আমরা ভালো নেই। পরে কথা বলবো না। I want to be, হ্যাঁ? Want to help work in এটাও স্ট্রেঞ্জার ভাই, মানে অব্র কি ভাইটাও বুঝাই? এটাও হয় নাই, এটাও হয় নাই। এটা কি উনি বুঝাই বোঝাতে চাই, তো? এটা উনি বোঝাইছে যে আমি সেই পাওয়ারটাই চাই যেই পাওয়ার দিয়ে আমি দারিদ্রতা, গরিব বা ক্ষুধার্ততা এগুলা সরাইতে পারি। এভাবে তো দিলে হবে এরকম না, স্পেসিফিক বলতে এরকম হবে সে কোনো পাওয়ার পাওয়ারটা তো কি। নাই, এরকম কোনো সেটা তো পাওয়ার বলছি, তো। সে পাওয়ারটা হ্যাঁ,
পাওয়ারটা তো তবে এক্সপ্লেইন ভালো করতে হবে। চেষ্টা করতেছে সবাই নিজের মতো। হুম, ওইটা আগে সবাই অ্যান্সার সাবমিট করুক, তারপরে আমরা সবগুলা দেখে স্ক্রিনশট দিব, একটা সার্ভে করতেছি। আমরা সার্ভেই দেখবো। হ্যাঁ দেন, সমস্যা নাই। এটা আমাদের এই আলোচনা শেষ হলে পরেই বা এই টাস্কটা শেষ হলে আমরা হচ্ছে একটা সার্ভে দেখবো। ভিডিও আমি অলরেডি করে রাখছি, এই যে এটা দেখবো আমাদের রবিন খান ভাইয়ের ও একটা আমি তো সার্ভে। আমার তো আবার সমস্যা, থাক শেয়ার করা মানে শেয়ার হবি না নেই, আমার আবার প্রবলেম হয়। আপনি আপনি এই সবার অ্যান্সার লেখা শেষে আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা সুন্দর করে লিখে দেন, যাতে সবাই ওটা দেখে শিখতে পারে। সিম্পল একটা দিই কিন্তু এটা মিট যায় না, এটা হয় না। If I had a superpower, I would have the ability to read books so fast that I would read all the books in the world and become the wisest man in the world. সিফাত হোসেন ভাই লিখছে। ওনার লেখাটা মোটামুটি খারাপ হয় নাই, ভালোই লিখছে। ভালো হয়েছে, যদি নিজে থেকে লিখেছে তাহলে খুবই ভালো। হ্যাঁ সেটাই, যদি সে নিজে থেকে লিখে থাকে তাহলে খুবই ভালো লিখছে। সিফাত ভাই নিজেই লিখছেন তো নাকি, না গুগল থেকে কপি করতেছেন কেউ? অন ডিমান্ড সার্ভে আসছে ভাই, বুঝছেন? কিসের? একটা আসছে, আপনি কোন সিটিতে বাস করেন? নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, হিউস্টন? আমি নিউ ইয়র্ক দিয়ে করছিলাম এই সার্ভেটা। দেখি নিউ ইয়র্ক দিয়ে আমিও করি, তারপরে মোটামুটি বড়। কি গাড়ির সার্ভে নাকি ভাই? গাড়ির অয়েল অয়েল। ওই যে ইসের, হুম, কি কি জানি অটোমোটিভ ইসেরই। বুঝতে পারছি, তাহলে তো আপনাকে কয়েকদিন আগে শেয়ার করা লাগবে, করছিলাম, আপনি আপনি কয়েকদিন আগে হেল্প করেন করছিলাম, আমার। আজকে করি নাই। হ্যাঁ তা করতে পারেন, অসুবিধা নাই তা। আচ্ছা, এখানে দাউদ দাঁড়ান। ভাই লিখছে, ইফ আই ওয়াজ গিভেন সুপার পাওয়ার্স I would want to know all the information on Google because I want to be the most knowledgeable person in the world. I would want to know all the information. হুম, এখানে এই যে I would want to know and capture, know and capture all the information of Google, on Google না, on the information of Google in my brain. এটুকু লিখে দিলে এটা একটা কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে আবু দাউদ ভাই। জুবের ভাই স্ক্রিনশট দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যায়। এটাই করছেন না? কয়েকদিন আগে করছিলাম তো, এক্সাক্ট মনেও নাই ভাই। হোয়াট আর দ্য বিজনেস অ্যাক্টিভিটিস এ কোম্পানি, কি একটা দিব? আমার মনে হয় এই যে রেন্টাল ফ্লিট সার্ভিস অথবা রেন্টাল, এই যে এটারই সার্ভে হবে, ট্রাক অথবা হেভি ডিউটি ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা সার্ভে হবে আপনার ইয়েকে, বুঝছেন? এই যে গাড়ির তেল নিয়ে সম্ভবত। ও আচ্ছা, তাও হইতে পারে। লুব্রিকেন্ট দেখলাম ওই এখানে, এটা দিলে ও কোয়ালিফাই করার কথা। আচ্ছা, একটা দিব না দুইটা দিব? দুইটাই দেন, হেভি ডিউটি অফ হাইওয়ে ইকুইপমেন্ট। ট্রাক্স দি, দেন হইলো না। ওই হেভি ডিউটির ওটা দিলে হয়তো মনে হয়। হেভি ডিউটি ইকুইপমেন্টের সার্ভে ওই যে আপনার ওই যে বড় বড় যে সমস্ত এক্সকেভেটর হাবি জাবি এগুলা আর কি, এগুলা যে রেন্টালে কাজ করে না, এগুলো তো সচরাচর মানুষ কিনে ব্যবহার করে না, রেন্টালেই বেশি চলে। আচ্ছা, তারপরে রবিউল ভাই, আবু সাইম ভাই লিখছে আই ওয়ান্ট সুপার পাওয়ার্স লাইক, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম ভাই, হ্যাঁ সবাই যাতে দেখতে হুম, পারে। আচ্ছা এই যে আচ্ছা এখন সবাই দেওয়া শেষ হয়ে গেছে না, না কেউ বাকি আছে?
বাকি আছে কার? নিহাল ভাইয়েরটা বাকি আছে। নিহাল ভাই আপনার লেখা কত দূর? টাইম তো শেষ। সার্ভে করার সময় তো 2-3 মিনিটের বেশি সময় বা 3-4 মিনিটের বেশি সময় নষ্ট করতে পারবেন না অ্যান্সার লেখার সময়। নিহাল ভাই আছেন? হ্যালো? নাফিজ, আদনান, নিহাল ভাই আছেন? হ্যালো নিহাল ভাই? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই আছেন? জি ভাই, জি আছে। অ্যান্সার অ্যান্সার লিখছেন না? আচ্ছা দিছেন। জি জি। এখন কি আর কেউ বাকি আছে? আচ্ছা এমডি সৌরভ ভাই দিছে, হাসিবুল ভাই দিছে, অব্র ভাই দিছে, আচ্ছা সিফাত ভাই দিছে, আবু দাউদ ভাই দিছে। আচ্ছা এখন তাহলে বাকি আছে হচ্ছে আহমেদ আলিফ ভাই। আহমেদ আলিফ ভাই আপনি আছেন? হ্যালো? আলিফ ভাই আছেন? আলিফ ভাই? হ্যালো আহমেদ আলিফ ভাই আছেন? হ্যালো? ক্লাসে জয়েন হয়ে যদি আপনারা অন্যদিকে মনোযোগ দিয়ে থাকেন, ক্লাসের প্রতি যদি মনোযোগী না হন, আর এভাবে যদি একেকজনকে এভাবে ডাকতে হয় তাহলে তো সমস্যা। আচ্ছা আমরা অ্যান্সার গুলা দেখি। I want superpowers like flying in the sky to serve people. আবু সাইম ভাই অ্যান্সার অনেক শর্ট হয়ে গেছে। অ্যান্সার অনেক শর্ট হয়ে গেছে আর কমপ্লিটও না। এখানে দেখেন প্রশ্নটাতে দেখেন if you could have any superpowers which superpower would you want and want to have and why? and why যেহেতু বলে দিয়েছে তাইলে কমপক্ষে মানে একটু বিস্তারিত তো লিখতেই হবে বা একটু গোছায় তো লিখতেই হবে। বেশি শর্ট অ্যান্সার হয়ে গেছে আবু সাইম ভাইয়ের। হেদায়েতুল ভাই আপনি একটা অ্যান্সার লিখে দেন। আচ্ছা রবিউল ভাই লিখছে হচ্ছে ইফ আই উইল গেট এ সুপার পাওয়ার দেন আই ওয়ান্ট টু বি ইমমর্টালিটি। আচ্ছা I want to be immortality because with immortality I can be able to do good work for the society and neglect people for the rest of the world। না খুব একটা গোছানো হয়তো হলো না অ্যান্সারটা, একটু কেমন জানি হয়েছে। সবার বোঝার সুবিধার্থে ট্রান্সলেট করে দিই। আচ্ছা এই যে দেখেন আপনার এটার অর্থ আসছে এরকম, আমি যদি সুপার পাওয়ার পাই তবে আমি আচ্ছা অমর হতে চাই কারণ অমরত্বের সাথে আমি সমাজের জন্য ভালো কাজ করতে এবং বাকি বিশ্বের জন্য মানুষকে অবহেলা করতে পারি। তাহলে এটুকু কেমন হয়ে গেছে না? বাকি বিশ্বের জন্য মানুষকে অবহেলা করতে পারি। অ্যান্সারটা তো অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই তাই না? আচ্ছা তারপরে এজাজ ভাই লিখছে ইফ আই কুড হ্যাভ এনি সুপার পাওয়ার আই উড লাইক টু বি স্পাইডারম্যান। আচ্ছা সো দ্যাট আই ক্যান ফ্লাই অ্যারাউন্ড। স্পাইডারম্যান উঠতে পারে না প্রথম কথা। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হেল্প মেনি পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো হেল্প দ্য নেইবারহুড। ওই একই কথা ঘুরে ফিরে অ্যান্সার এটা হয় নাই, রিজেক্টেড। আচ্ছা নাফিস ভাই লিখছে আই ওয়ান্ট এ সুপার পাওয়ার টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইদাউট এ ভিসা অ্যান্ড ফর ফ্রি। এটাও সুপার পাওয়ারের মধ্যে পড়ে না। আই থিঙ্ক নো মার্ভেল হ্যাজ দ্যাট সুপার পাওয়ার।
আসলে ওই সুপারহিরো কমিকের কথা এখানে উল্লেখ না করাই ভালো, বা সুপারহিরো কমিকের ক্যারেক্টারের নামটাম না দেওয়াই ভালো। হ্যাঁ, দ্যাট সুপার পাওয়ার বিকজ নো ওয়ান ক্যান ট্রাভেল আদার কান্ট্রি উইদাউট ভিসা। আচ্ছা, এই অ্যান্সারটাও অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্রোপ্রিয়েট না। যদি আমি বলি যে উম, মোটামুটি ভালো অ্যান্সার এগুলার মধ্যে, তাহলে সেটা হচ্ছে এই যে সিফাত ভাইয়ের অ্যান্সারটা, ইফ আই হ্যাড এ সুপার পাওয়ার I would have the ability to read books so fast that I would read all the books in the world and become the wisest man in the world. এটা একটা। আবার আবু দাউদ ভাই যেটা লিখছে এটাও ভালো আছে, কিন্তু আবু দাউদ ভাই যে একটু উল্টাপাল্টা করে ফেলছে এই আর কি। If I was given superpowers, I would want to know all the information on Google. আই উড ওয়ান্ট টু নো, এই যে উনি জানতে চায় সব ইনফরমেশন অন দ্য গুগল। ওনার অ্যান্সারটা ঠিক আছে, মানে ভুল বলতেছি না আমি। তবে যদি উনি এখানে এভাবে লিখতো যে আমি গুগলের সব ইনফরমেশন জানতে চাই এবং মাথায় ধারণ করতে চাই, কারণ জানলেই তো মানুষের ব্রেনের তো ওই ক্যাপাসিটি নাই যে গুগলের সব ইনফরমেশন জেনে সে মাথায় রেখে দেবে, তাই না? যদি বলতো যে আমি গুগলের সব ইনফরমেশন জানতে চাই এবং আমার ব্রেনে ওটা ক্যাপচার করতে চাই বা ধারণ করতে চাই, এবং আমি মোস্ট নলেজেবল পারসন হইতে চাই, তাহলে অ্যান্সারটা সঠিক হইতো বা পরিপূর্ণ হইতো। আচ্ছা, আমরা যে হেদায়েত ভাইয়ের অ্যান্সারটা দেখি। ইফ আই হ্যাড দ্য সুপার পাওয়ার অফ ফ্লাইট, আই কুড ইজিলি গো টু এনি লোকেশন অ্যান্ড লেন্ড মাই অ্যাসিস্ট্যান্স টু দোজ ইন নিড। ইট উড বি সাচ এ ইউজফুল অ্যাবিলিটি টু হ্যাভ। দেখেন, আমরা এটাকে বাংলা করে দেখি, তাহলে সবার জন্য বোঝাটা আরো সহজ হবে। হ্যাঁ, আমার যদি বিমানের সুপার পাওয়ার থাকতো, আমি সহজেই যে কোনো জায়গায় যেতে পারতাম এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে পারতাম। এটা যেমন একটি দরকারি ক্ষমতা। আচ্ছা, এটা ইট উড বি সাচ এ ইউজফুল অ্যাবিলিটি টু হ্যাভ। আচ্ছা, এটা ট্রান্সলেটেড আর কি। ট্রান্সলেটে সবসময় এক্সাক্ট আমাদের মতো বাংলা অর্থটা দেখায় না। হুম, ওনার এই অ্যান্সারটা ঠিক আছে। ভাইয়া আমার ভাই অ্যান্সারটা সবাই একটু দেখবেন, আসলে আমি চেষ্টা করছে, সেক্ষেত্রে সবাইকে হ্যাঁ, অনেক ধন্যবাদ। সবাই চেষ্টা করছে আসলে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমাদের এখন এই আর এই কনফিউশনটা প্রথমবারই যে ক্লিয়ার হয়েছে। একবারে সবার ভালো হবে তাও না। হ্যাঁ, শিখতে শিখতে হয়ে যাবে। আজকে যেরকম এই হ্যাঁ, প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল, আশা করি নেক্সট টাইম এই সুপার পাওয়ারের কোশ্চেন লেখার সময় আমাদের কারো আর কোনো কনফিউশন থাকবে না। কিন্তু এরকম ভুল কাজ আমরা করব না যে সিফাত ভাই এটা লিখছে এটা ঠিক, তাহলে আমি এটাই কপি করে রেখে দেই, আমার যখন লাগবে আমি এটাই পেস্ট করে দেব। বারবার এই একই অ্যান্সার হওয়া যাবে না। কারণ একটা কমন সেন্স দিয়ে আপনি চিন্তা করেন যে একটা সার্ভে ইন্ডাস্ট্রি হাজার হাজার লোক দিয়ে সার্ভে করাচ্ছে, তার মধ্যে এরকম কি হওয়া সম্ভব? আমি যদি আপনি আপনার নিজের ব্যক্তিগত কথা চিন্তা করেন, আপনি এখানে বাসার থেকে বের হয়ে 10 জন লোককে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, 10 জনের মধ্যে 5 জনই যদি আপনাকে হুবহু একই কথাই বলে, তাহলে আপনার কাছে বিষয়টা একটু কেমন গোলমেলে মনে হবে না? যে কি রে, 5 জনের কথা একদম হুবহু মিলে গেল? এটা তো সম্ভব না, তাই না? যে আপনি 10 জন লোককে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে 5 জনের কথা হুবহু মিলে যাবে। তাহলে যখন হুবহু মিলে যাবে তখন ওরা বুঝতে পারবে যে এরা চুরি করতেছে। চোর হইতে হবে পাকা চোর, যাতে আপনি চুরি করতেছেন এটা ওরা ধরতে না পারে। বুঝতে পারছি? জি। হুম, আচ্ছা, এখন আমরা একটা ভিডিও দেখব। আচ্ছা, আমার প্লেয়ারটা আপডেট নিল, আপডেটটা শেষ হোক। তাহলে আমাদের সবার কনফিউশন ক্লিয়ার তো এই কোশ্চেন নিয়ে? এই কোশ্চেনটা নিয়ে প্রশ্ন করছিল জানি কে? এজাজ ভাই। এজাজ ভাই, কনফিউশন হ্যালো। ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি জি। কনফিউশন ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা, আর আর কারো কি কোনো প্রশ্ন আছে নাকি আমরা ভিডিও দেখা শুরু করব? এনিওয়ান এলস?
আচ্ছা আহমেদ ভাইয়া, আহমেদ সুপার আলিফ পাওয়ারের ভাই। ক্ষেত্রে মানে, হ্যালো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ বলেন। মানে সুপার পাওয়ারের ক্ষেত্রে স্পেসিফিক একটা পাওয়ারের নাম উল্লেখ করতে হবে, এটাই তো? হ্যাঁ, আপনাকে আগে একটা পাওয়ারের কথা বলতে হবে যে আমি এই পাওয়ারটা চাই। এখন এই যে হুম, অনেকে লিখছে যে একজন টাইম মেশিনের কথা লিখছে, একজন লিখছে ভিসার কথা। তো এগুলো তো সুপার পাওয়ার না। আপনার হ্যাঁ, এটা এগুলো তো আর কি। সুপার পাওয়ার না। টাইম মেশিন একটা অ্যাডভান্স টেকনোলজি বা ফিউচারের একটা আবিষ্কৃত হইতে পারে এরকম একটা মেশিন বলে আমরা ধরা যায় বা কিন্তু ওটা তো সুপার পাওয়ার হইতে পারে না। ওটা একটা অ্যাডভান্স টেকনোলজি হইতে পারে। যেমন এই যে ভিসা ছাড়া সারা পৃথিবীতে ঘুরতে চাওয়া, এটা একটা হয়তো সে ওরকম ভাবে অনুমোদন নিয়ে নিতে পারে বা কোনো সাধারণ মানুষের পক্ষেও এটা সম্ভব যে সে এমন একটা লোক বা এমন একজন, যেমন ধরেন আপনারা এটা তো বিশ্বের কোনো ওইটার বড় ক্ষেত্রে তো একটা সেলিব্রিটির কথা বার্ডের নাম ধরেন। উল্লেখ করতে পারতো নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। জি। না, ওই ওই মানে ভিসা ছাড়া যে ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ট্যুরের ব্যাপারে, ওইটার ক্ষেত্রে তো একটা বার্ড, যে লাইক এ বার্ড, আই নিড সুপার পাওয়ার লাইক এ বার্ড, এটা তো হইতে হ্যাঁ, পারতো। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি উনি দিত যে আমি পাখির মতো একটা সুপার পাওয়ার চাই, আমি পাখির মতো উড়ার ক্ষমতা চাই। যেমন ওই যে আমাদের হিদায়তুল ভাই লিখে দিছে যে আমি ফ্লাইট বিমানের মতো সুপার পাওয়ার চাই যাতে সে ইজিলি যে কোনো জায়গায় যেতে পারে এবং মানুষকে হেল্প করতে পারে। বিদ্যুৎ সমস্যা, আহমেদ আলিফ ভাইয়ের বিদ্যুৎ সমস্যা তো ঠিক আছে ভাই, কিন্তু আপনি তো কথা বলতেছেন না। আপনার মাইক্রোফোন নাই, মানে কথা বলতে পারতেছেন না। আর বিদ্যুৎ সমস্যার জন্য তো টাইপিং করতেও সমস্যা হওয়ার কথা না। আসলে আমি ভাই কিছু মনে করবেন না আলিফ ভাই, শুধু আপনাকে উদ্দেশ্য করে বলতেছি তা না, সবার উদ্দেশ্যে বলতেছি। যাদের ক্লাসে অ্যাক্টিভ থাকার বা ক্লাসে ডাকলে পাওয়া যাবে না, কলে অ্যাক্টিভ থেকে যাদেরকে, তাদেরকে ক্লাসে থাকা আর না থাকা একই 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 বিষয়। আপনি যদি ক্লাসে থাকলে আপনাকে যদি পাওয়াই না যায় বা আপনি যদি মনোযোগ যদি আপনার অন্য জায়গায় থাকে, তাহলে তো ক্লাস করার চেয়ে না করাই ভালো। আর যদি মনে করেন যে আমি ভিডিও দেখেই শিখে নেব, তাহলে তো সেটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, ক্লাসে লাইভ থাকা আর ভিডিও দেখে শেখার মধ্যে কি পার্থক্য আছে না? জি আচ্ছা ভাইয়া। ভাই। আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, পিসিতে মাইক্রোফোন নাই তাহলে পিসি দিয়ে আপনি দেখেন আর মোবাইল দিয়ে জয়েন হয়ে মোবাইল দিয়ে কথা বলেন। কারণ ক্লাসে যদি আপনি আপনার সমস্যার কথা না বলতে পারেন তাহলে আমি কি সমাধান করে দিব বলেন? আমি যদি না বুঝতে পারি আপনার অসুবিধা, যেমন এই যে আপনি যে অ্যান্সারটা লিখলেন যে ইফ আই হ্যাড এ সুপার পাওয়ার আই ওয়ান্ট টু ম্যানিপুলেট দ্য টাইম। আচ্ছা, আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু টু কমপ্লিট টাইম প্রপারলি, মানে এটা আসলেও কোনো অর্থ আছে কিনা এর আমার জানা নাই। যাই হোক আলিফ ভাই, এই যে দেখেন এখানে কয়েকটা অ্যান্সারের কথা বলা হয়েছে যেগুলা সঠিক হয়েছে। যেমন এই যে হেদায়েতুল ভাই আমাদের, উনি আমাদের অ্যাডমিন প্যানেলের, উনি যে অ্যান্সারটা লিখে দিচ্ছে সবার দেখার জন্য, এটা দেখেন, এটাও সঠিক। আবার এই যে আবু দাউদ ভাই যেটা লিখছে এটাতে একটু মডিফাই করার দরকার আছে, এই যে এই অ্যান্সারটাও সঠিক হয়েছে, এই অ্যান্সারটাও ঠিকঠাক মতো লিখছে। হুম, এগুলো একটু দেখে নেন। আর তো এই ভাই ভিতরে যদি আপনাদের আপনার উদ্দেশ্যে একটা কথা বলি যে, ভাই ভাই জি ভাই বলেন। যে যখন ভাইয়েরা মনে করেন যে গ্রামারলি ইউজ করবে, তখন ওই টুকটাক ওই যখন ইয়ে হবে তখন গ্রামারলি কিন্তু এটা দুটা মিলাই দেয় কিন্তু অনেক সময়। যে হ্যাঁ, হ্যাঁ, দেখা গেল যে গ্রামারের ভুলগুলা দুইটা ওয়ার্ড গ্রামারলি ঠিক মিলাইতে করে দেবে। পারছি না, তখন অফ থেকে অন্য কিছু অন বা অ্যাড থেকে আর মানে মিলাই দেয়, তখন কিন্তু হ্যাঁ, তখন কিন্তু হ্যাঁ, একটু হ্যাঁ, সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, তখন একটু সুবিধা পাওয়া যায়, এটা ঠিক। তবে সবার উদ্দেশ্যেই বলতেছি, বিশেষ করে যারা ক্লাসে অমনোযোগী বা ভিডিওগুলো ঠিকমতো মনোযোগ সহকারে দেখতেছেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি, বা যারা নিজেদের প্রবলেমগুলো শেয়ার করতেছেন না, আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাদের পেছনে সময় নষ্ট করব। তারপরে কিন্তু গ্রুপ থেকে সবাইকে রিমুভ করে দেওয়া হবে। যারা টেস্ট দিয়ে ভিপিএস নিয়ে নিতে পারবে তারা তো নিয়েই নিল। আর যাদের হবে না এরপরেও তাদেরকে কিন্তু আর সবাইকে রাখা হবে না। যারা চেষ্টা করতেছে, অ্যাক্টিভিটি আছে, বা যার সম্পর্কে আমি বুঝতেছি যে না এই লোকের পক্ষে
ডেভেলপ করা সম্ভব বা তার চেষ্টা আছে তারা থাকবে, কিন্তু যাদের চেষ্টাও নাই, আবার অ্যাক্টিভিটিও নাই, বা তাদের ইমপ্রুভমেন্টও হচ্ছে না, তারা কিন্তু একটা সময় ঝরে যাবে। তারা আর আমাদের সাথে যাত্রা কন্টিনিউ করতে পারবে না। হুম। সো এখন এটা আপনাদের উপরে যে আপনারা কি করবেন বা কিভাবে আগাবেন। আচ্ছা, এখন আমরা যে সার্ভেটা দেখব, আর একজন একজন করে, আর যারা এখন ক্লাসে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, প্রত্যেক প্রেজে একজন করে উত্তর দেবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যারা যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই হ্যান্ড রেইজ করেন। স্কাইপিতে হ্যান্ড রেইজ করার অপশন আছে। আমার কথা শুনতেছেন জি বা ভাইয়া, দেখতেছি। দেখতে পাচ্ছেন যারা, তারা হ্যান্ড রেইজ করেন। বলার দরকার নাই, হ্যান্ড রেইজ করেন। তাহলে আমি বুঝবো যে এই কয়জন দেখতেছে বা এই কয়জন শুনতেছে আমার কথা। স্কাইপিতে হ্যান্ড রেইজ করেন। আচ্ছা, আহমেদ আলিফ ভাই আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ওকে, নাইস। এখন এই যে দেখেন এখানে লিস্ট দেখা যাচ্ছে। এখানে লিস্ট, এখন সবাই হাত নামায় দিতে পারেন, অসুবিধা নাই। এই যে আবু সাইম, তারপরে এমডি হাসিবুল হাসান, যারা এই কলে আছে তাদের লিস্ট দেখা যাচ্ছে। এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত সবাই নিজের এই লিস্টটা দেখতে পাচ্ছেন না? কারা কারা এই লিস্ট দেখতে পাচ্ছেন একটু বলেন তো। কারা কারা এই লিস্ট দেখতে পাচ্ছেন আপনাদের জি ভাই, নিজেদের দেখা যাচ্ছে। স্ক্রিনে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আবু সাইম ভাই 1 নাম্বার, তারপরে 2, 3, 4, 5, 6 এভাবে সিরিয়াল, এভাবে সিরিয়ালে এই পর্যন্ত। ভিডিও দেখার সময় প্রত্যেক পেজে, ধরেন প্রথম যে পেজে আসবে এই পেজে যখন বলবো যে অ্যান্সার দেন বা এখানে কি হইতে পারে, তখন আবু সাইম ভাই উত্তর দেবে। দ্বিতীয় পেজে 2 নাম্বার জন উত্তর দেবে। তৃতীয় পেজে 3 নাম্বার জন, তারপরে তারপরের জন, এভাবে পর্যায়ক্রমে উত্তর দিতে থাকবে। ঠিক আছে? আলিফ ভাই আপনি মনে হয় 2টা দিয়ে জয়েন করছেন, এখন যে কোনো একটার মাইক বন্ধ করে দেন। আপনার কম্পিউটারের মাইক বন্ধ করে দেন। মোবাইল দিয়ে জয়েন করে থাকলে মোবাইল দিয়েই কথা বলেন, তাহলে আপনার কথাগুলো রিপিট হবে না বা আপনার মাইক থেকে এক্সট্রা আওয়াজ আসবে না। কি আমি যেটা বলছি সবাই বুঝতে পারছেন তো যে কিভাবে সিরিয়ালি উত্তর দেবেন? বুঝতে পারছেন না সবাই? তাহলে শুরু করি আমরা নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। প্রথমে আমরা এখানে দেখি, যখন আমরা এই পেজটা পাই, এই পেজে আমরা কেউ সময় দেই না। আমরা সবাই এই পেজে আসলেই মানে কি লিখছে না লিখছে দেখার দরকার নেই, নেক্সট করে দেই। কিন্তু আমরা এই কাজটা করব না। এই পেজটা যখন আসবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়েবসাইটে এআই থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা রিপিট হচ্ছে কার মাইক থেকে? এগুলো ডিস্টারবেন্স। মাইকটা, যার মাইক থেকে কথা রিপিট হয় সে তো মাইক বন্ধ করে রাখতে হবে। কথা বলার সময় মাইক চালু করবেন, কথা বলা শেষ হলে মাইক অফ করে দেবেন। আচ্ছা, এই পেজটা যখন আসবে তখন আপনাদেরকে বা যে কোনো পেজেই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পেজে যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলা পড়তে যতখানি সময় লাগে, একটা স্বাভাবিক মানুষের একটা এই পেজের এই ওয়ার্ডগুলা পড়তে যতখানি সময় লাগবে ততখানি সময় আমাকে এখানে অপেক্ষা করতে হবে বা ওয়েট করতে হবে। যদি আমি ওয়েট না করি, নেক্সট করে দেই, তাহলে ওয়েবসাইট এটাকে স্পিডিং হিসেবে ডিটেক্ট করবে। ওয়েবসাইট এটা বুঝে যাবে যে আপনি এটা পড়েন নাই, কারণ এটা পড়ার জন্য একটা ন্যূনতম সময় ওদের ওখানে ইনপুট করা আছে, যে একটা লোক যদি খুব দ্রুতও পড়ে তাহলে তার এতক্ষণ বা এত সেকেন্ড সময় লাগবে বা এত এই পরিমাণ সময় তার লাগবে। ওই পরিমাণ সময় যদি আপনি ওয়েট না করেন তাহলে নিশ্চয়ই আপনার ওইটা স্পিডিং হিসেবে কাউন্ট হবে। আর আপনি বুঝবেন কিভাবে যে কোন পেজের জন্য কতখানি সময় দেওয়া আছে? বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে এক নজর চোখ বুলায়ে পড়ে নেওয়া। ওয়েলকাম টু স্টাডি, থ্যাংক ইউ ফর টেকিং টাইম, এভাবে এক নজর চোখ বুলায়ে পড়ে নেওয়া যে আসলে কি বলছে, নিয়ে তারপরে নেক্সট করা। বোঝা গেছে? এই পেজটাতে আমরা কোনো সময় স্পিডিং করব না যে আসলো আর আমি দিয়ে দিলাম নেক্সট, এরকম দেওয়া যাবে না। সার্ভের প্রথম পেজে যতই অনেক বড় লেখা থাক, অন্তত একবার চোখ বুলায়ে নিতে যতটুকু সময় লাগে ততটুকু দেখে নিয়ে তারপরে নেক্সট করব। এখানে কি বলছে?
First, we have a few demographic question. Your answer will be strictly confidential and autonomous. Okay. What is your age? আচ্ছা এগুলো তো প্রোফাইল অনুযায়ী দেবে। পেজ চেঞ্জ হচ্ছে না। জি ওয়েলকাম বুঝি নাই। টু আওয়ার স্টাডি পেজে আছে এখন। আচ্ছা যাদের হাত ওঠানো আছে এগুলো নামায় দেন। আমি ওই কে কথা বলতেছে এটা বুঝতে পারতেছি না ওই হলুদ কালারের কারণে, ব্লু কালারটা শো করতেছে না। তো একটু ই করেন, মাইক যাদের হ্যান্ড রেজ করা আছে ওটা একটু লোয়ার করে দেন। পেজ রিফাত ভাই ওয়েলকাম টু এটা ছিল আর কি, পেজ চেঞ্জ হয় না কেন, বুঝি নেটের নাই। কারণে কিনা। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে তাহলে পেজ আপনার নেট চেঞ্জ। স্লো, আপনার কথাও আটকায় আসতেছে, আপনার ইন্টারনেট মেবি স্লো। আমি ওয়াইফাই অফ করে রাখছি, তারপর মোবাইল দিয়ে করতেছি, তাও স্লো করতেছি। ও আচ্ছা, এই যে আবু সাইম ভাই, আবু দাউদ ভাই, আপনাদের হাত ওঠানো আছে, হ্যান্ড রেজ করা আছে, এগুলো নামায় দেন। আচ্ছা, এমপ্লয়েড ফুল টাইম। যে হাউস হোল্ড ইনকাম, এই হাউস হোল্ড ইনকামটা কিন্তু অবশ্যই সবসময় যে আমরা এটাই দিব বা সবাই এটাই দিব তা নয়, কিন্তু নিজের প্রফেশনের উপরে ডিপেন্ড করে দিব। এখন যখন আমি দিচ্ছি যে আমি একজন জেনারেল কন্ট্রাক্টর বা আমি একজন সিইও বা সিটিও, একজন সিটিও বা সিইওর যে স্যালারি, সেই স্যালারি আর একজন ম্যানেজার বা একজন সিনিয়র ম্যানেজারের স্যালারি কি সমান হবে? না, সমান হবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? গুগল থেকে ইনফরমেশন নিতে হবে যে সচরাচর এই রোলের লোকজনের ইয়ারলি ইনকাম কেমন হয়, এভারেজ। এভারেজ আমরা যেটা পাবো সেটা থেকে আমরা একটু বাড়ায় দেব, অথবা নিজের প্রোফাইল অনুযায়ী একটা ক্যালকুলেশন করে নিব, একটা হিসাব করে নিব যে আমার অর্গানাইজেশন বা আমার এই অনুযায়ী আমার ইয়ারলি ইনকামটা এত এত হতে পারে। হ্যাঁ, একটু রিসার্চ করে ওটা আমরা ঠিক করে নিব। আচ্ছা, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইওর ইন্ডাস্ট্রিয়াল টোটাল ইনভেস্টেবল অ্যাসেটস। আচ্ছা, এনি ক্যাশ ইউ হ্যাভ ইন দ্য ব্যাংক। আচ্ছা ওকে, কি কি ইনক্লুড করতে হবে সেগুলা বলে দিছে, আর কোনগুলা এক্সক্লুড। যে রেসিডেন্স বা রিয়েল এস্টেটের দাম বা এমপ্লয়িজ স্পন্সার্ড সেভিংস অ্যাকাউন্ট অথবা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, এগুলা বাদ। এই ক্ষেত্রে এই যে ইনভেস্টেবল অ্যাসেট, এই ইনভেস্টেবল অ্যাসেট দেওয়ার ক্ষেত্রে কত দেওয়া যাইতে পারে? প্রথম জন বলেন, লিস্টে প্রথমে যে আছে সে বলেন যে এটা কত দেওয়া যাইতে পারে। আগে আপনার নাম বলে নিবেন, তারপরে বলবেন। ভাই হ্যাঁ হ্যালো, হুসাইন, জি জি, মানে আমার এখান থেকে তো নাম দেখা যাচ্ছে না, এই হ্যালো জন্য বলতেছি। বাবু দাওয়াত ভাই, হ্যাঁ বলেন। আমি আবু সাইম, হ্যাঁ হ্যাঁ শুনতে ভাই পাচ্ছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এখান থেকে 2.5 লাখ থেকে 5 লাখ দেওয়া যায়। আচ্ছা, এখান থেকে যে আমরা 2.5 লাখ থেকে 5 লাখ দিব, কেন 2.5 লাখ থেকে 5 লাখ দিব একটু বলেন তো। এটা মনে করেন যে একটা মোট, ওর একটা যে মনে করেন যে মোট যে ইনকাম, যে মোট যে ইনকাম, মনে করেন যে জীবনের যেটা বর্তমান মোট বর্তমান যে ইনকাম, সেটাই আর কি বোঝানো হচ্ছে আর কি, 2.5 লাখ থেকে 5 লাখ এর ভিতরে। আচ্ছা, এখানে এই প্রোফাইলে দেওয়া, একটু আগে দেওয়া হইলো যে বছরে ইনকাম করে 1.5 থেকে 2 লক্ষ টাকা। এখন যে ব্যক্তি বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে, তার বয়স 41, তার মানে সে মাস্টার্স পাশ করার পরে চাকরি করতেছে কমপক্ষে 15 বছর প্লাস, তাই না?
এখন 15 বছর প্লাস ধরে জি যে জি জি চাকরি করতেছে এবং যার বছরের ইনকাম প্রায় 2 লাখ, সে কি 15 বছর ধরে এই 2.5 থেকে 5 লক্ষ টাকা গোছাবে? বা তার সেভিংস কি 2.5 থেকে 5 লক্ষ টাকা হবে মাত্র, যে বছরে 2 লাখ টাকা ইনকাম করে? সেক্ষেত্রে বেশি দেওয়া যায় আর কি, হ্যাঁ, 1 এই মিলিয়ন বেশিটা দেওয়া আমরা যায়। কিভাবে হিসাব করব? এই বেশিটা আমরা অনেক রকম ভাবেই হিসাব করতে পারি। তবে সিম্পলি যদি আমরা হিসাব করতে চাই তাহলে বিষয়টা এরকম যে একটা লোক তার ইনকামের বা যারা এটা গুগল করেও দেখা যেতে পারে যে রিচ পিপল যারা বা আমেরিকাতে যারা হচ্ছে আপার ওটাকে কি বলে, হ্যাঁ আপার ক্লাস, হ্যাঁ আপার ক্লাসের লোক যারা, তারা তাদের ইনকামের কত পার্সেন্ট সেভিংস করে আপনি গুগল করলে এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। আর যখন ওই ইনফরমেশনটা পেয়ে যাবেন, ধরেন সেটা 40 বা 50%ও যদি হয়, তাহলে একটা লোক বছরে সেভ করতেছে হচ্ছে, বা ধরেন আপনার 40% ধরেন বা 35% যদি ধরেন, তাহলে তার ইয়ারলি ইনকাম যদি হয়, আমি ধরে নিলাম 1,70,000। 1,70,000 যদি সে এক বছরে ইনকাম করে, তাহলে পার্সেন্টেজ 40%, 68,000 টাকা, $68,000 হচ্ছে তার এক বছরে সেভিংস হয়। তাহলে সে 15 বছর যাবত চাকরি করলে 15 বছরে তার সেভিংস হবে হচ্ছে 10,20,000। আমি কি বললাম বা কি বুঝাইলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন। বুঝতে পারছি। একজন লোক যদি জি তার ভাই। ইনকামের 35% বা 30% বা 40% সেভিংস করে, আর তার ইনকাম যদি বছরে $1.5 লাখ উপরে হয়, তাহলে তার ইনভেস্টেবল অ্যাসেট দাঁড়াচ্ছে প্রায় 10 লাখের মতো, মানে 1 মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারটা দিতে পারি নাকি? জি ভাই। জি 5 জি থেকে এটা এটা দিতে পারি। আচ্ছা, আচ্ছা। তারপরে যে আছেন উনি এই প্রশ্নের উত্তরটা দেন। জি ভাই, আমি হাসিবুল হাসান। হ্যাঁ, তো বলেন এখানে ভাই। হচ্ছে পেড পেড ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে অটোমোবাইল। আচ্ছা, এখন আমরা কি অলরেডি বুঝতে পারতেছি যে এই সার্ভেটা কোন টপিক নিয়ে হইতে পারে? না ভাই, ব্যাংক কে কে অ্যাকাউন্ট। কে 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 বুঝতে পারছেন এই যে তিনটার এই মধ্যে একটা সার্ভেটা আর কি কি, নিয়ে হইতে পারে? ভাই এটা মানে এই এখানে যেগুলো আছে তার মধ্যে একটা। ব্যাংক অ্যাকাউন্ট পেট হবে ভাই, পেট যেহেতু নিয়ে হতে পারে। কেন হবে ব্যাংক অ্যাকাউন্ট, বলেন তো একজন যে বুঝেন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। অটোমোবাইল। এটা কিন্তু শুধু ধারণা যেহেতু করা। বলেন। যেহেতু আগে একটা অ্যামাউন্ট চাইছে, তার জন্য আর কি ধারণা হচ্ছে আর কি। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট ভাইয়া, নিয়েও ভাই জিজ্ঞাসা সেভিং অ্যাকাউন্ট করতেছে, মনে হইতে পারে, সেভিং মানে হচ্ছে হ্যাঁ, জি ব্যাংকে জি নিতে যেহেতু হইতেছে। আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট নিয়ে জিজ্ঞাসা করতেছে, বা জি আপনার ভাই। ইনভেস্টমেন্ট কত ওরা জানতে চাচ্ছে, তার মানে ব্যাংকিং সার্ভিস বা ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যাংক রিলেটেড কোনো কিছু, মানে ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড যে কোনো কিছু হতে পারে, সেটা জি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হোক বা অন্য যে কোনো কিছু হোক। হ্যাঁ, এটা কিন্তু আমরা অলরেডি ধারণা করতে পারতেছি। এখন দেখা যাক ভাই কোনটা কোনটা সিলেক্ট করে। ব্যাংক অ্যাকাউন্ট, পেট, অটোমোবাইল। পেট আর অটোমোবাইল তো আমার আছেই। আমরা তো আমাদের প্রোফাইল ওইভাবেই সাজাই যে আমাদের পেট আছে, গাড়ি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? এখন আমাদের সাবমেরিন আছে, এটা বলে কি আমরা প্রোফাইল করি? বা না। না, জি না কোনো সার্ভেতে আমরা এইভাবে দেই যে, বা কোনো মানুষ কি ব্যক্তিগতভাবে সাবমেরিন কিনে রাখে? জি না। সম্ভব। সচরাচর কেনে না। সো এটা দিলে কিন্তু এটা এই সার্ভে থেকে বের করে দেবে, বা এটা এখানে প্রাসঙ্গিক না, ট্র্যাপ। টোটালি অপ্রাসঙ্গিক। আর এক্সারসাইজ ইকুইপমেন্ট থাকতেই পারে, স্বাভাবিক। উত্তরটা রিয়েলিস্টিক হয় কিনা এটাই হচ্ছে মেইন বিষয়, যে আমি যে ইনপুটটা দিচ্ছি বা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা কতখানি সঠিক হচ্ছে বা ন্যাচারাল হচ্ছে কিনা। আচ্ছা, এই যে দেখেন এখানে প্রশ্ন করছে, তারপরের জন প্রশ্নটা পড়েন।
নেক্সট কে আছেন তারপরের জন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? জি ভাই, আমার নাম হাসবি মাহমুদ। হ্যাঁ, হাজবি ভাই বলেন। প্রশ্নটা পড়েন। Which of the following do you use for personal banking? Have a personal or joint checking, saving or money market account there. Select all that apply. আচ্ছা, তাহলে এখানে কয়টা দেওয়া যেতে পারে বা কোনটা কোনটা দেওয়া যেতে পারে? এখানে কয়টা দেওয়া যেতে পারে? কয়টা ব্যাংক সিলেক্ট করা যেতে পারে বলেন তো? তিনটা ভাই। 3টা। 2টা মানে সর্বোচ্চ গেলে আর কি তিনটা দেওয়া যেতে পারে, আর সর্বনিম্ন হলে দুইটা বা একটা দেওয়া যেতে পারে। আচ্ছা, একটা বেশি কম হয়ে যায়। কারণ হচ্ছে আপনার এই যে ধরেন চেকিং, সেভিং অ্যাকাউন্ট বা মানি মার্কেট অ্যাকাউন্ট যেমন সব ফিনান্সিয়াল সার্ভিসেরই কিন্তু আপনার ওই ক্রিপ্টোকারেন্সি বা মানি মার্কেট ওই সমস্ত অফার থাকে না। 2টা বা 3টা দেওয়া যেতে পারে। জি 2-3টা দেওয়াটাই সেফ। জি ভাই। এখন আমি যদি এখানে সিলেক্ট করি যে কয়টা ব্যাংকের নাম দেওয়া আছে, ধরেন এখানে 10টার নাম দেওয়া আছে, আমি 8টা ব্যাংক সিলেক্ট করলাম যে এখান থেকে 8টা ব্যাংকের সাথে আমি পার্সোনাল ব্যাংকিং এর জন্য ইউজ করি, দেওয়া যাবে না? জি না ভাই। কেন? কারণ এতগুলা একটা সেভিং, ইন্স্যুরেন্স, এতগুলা বার্ষিক ইনকাম অনেক বেশি হইতে হইব। তাহলে যাদের অনেক ইনকাম বেশি তারা কি 8টা-10টা ব্যাংকে পার্সোনাল ব্যাংকিং এর জন্য ব্যবহার করে? জি এটা না। কি স্বাভাবিক একটা মানুষের জন্য যে একটা মানুষ একসাথে 8টা ব্যাংকিং পার্সোনাল ব্যাংকিং এর জন্য ব্যবহার করতেছে 8টা ব্যাংক? জি না, কোনো সময় না। স্বাভাবিক না তো। জি না এখন ভাই। এক্সেপশনালি কেউ করতেই পারে, কিন্তু এটা তো ন্যাচারাল না যে একটা মানুষ তার পার্সোনাল ব্যাংকিং এর জন্য 8টা ব্যাংক ব্যবহার করতেছে, তাই না? জি জি। একটা বা 2টা বা সর্বোচ্চ 3টা এরকম হইলে সেটা ন্যাচারাল, স্বাভাবিক বা জি রিয়েলিস্টিক। জি। যেমন ভাই চার্লস কুয়াব, চেজ, সিটি ব্যাংক 3টা দিল। আচ্ছা, ওনার বিপিএস কাজ করতেছে না মনে হয়। এই যে এখানে বারবার স্লাইড টানতেছে এই পাশে, নামতেছে না নিচে। আচ্ছা, প্রথমে কি ব্যাংক দিল ওটা 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 তো অপরিচিত মনে হলো। আচ্ছা দেখতেছি আমরা। না, অপরিচিত ব্যাংক তো দেয় নাই। চেজ, এই যে দেখেন উনি কোনটা কোনটা দিচ্ছে দেখি আমরা। এই যে চেজ, চার্লস কুয়াব আর সিটি ব্যাংক 3টাই ফেমাস। চার্লস কুয়াব হচ্ছে ইনভেস্টেবল, মানে ইনভেস্টমেন্ট এবং হচ্ছে আপনার অন্যান্য ইসের জন্য অনেক বেশি ফেমাস। ইনভেস্টমেন্ট, তারপরে ট্রেডিং, তারপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য এই চার্লস কুয়াব ফেমাস। এটাও ফেমাস ব্যাংক। এখানে উনি যে 3টা দিচ্ছে 3টাই ফেমাস ব্যাংক, সিটি ব্যাংক, চেজ, চার্লস কুয়াব। এখানে আমরা একটু টেনে দেই, উনি বিপিএস থেকে বের হয়ে আবার ঢুকলো। আচ্ছা, এখন তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর প্রাইমারি ব্যাংক ফর পার্সোনাল ব্যাংকিং? এটা আমি যেগুলো সিলেক্ট করছি তার মধ্যে যে কোনো একটা দিলেই হচ্ছে, যে পার্সোনাল ব্যাংকিং এর জন্য আমি এটা ব্যবহার করি প্রাইমারি। আচ্ছা, এখানে থিঙ্কিং অ্যাবাউট ইয়োর ওভারঅল পার্সোনাল ব্যাংকিং এক্সপেরিয়েন্স উইথ চেজ, হাউ লাইকলি আর ইউ টু রিকমেন্ড চেজ টু এ ফ্রেন্ড অর কলিগ? এখানে তারপরের জন কে আছে এই উত্তরটা বলেন যে এখানে কত দেওয়া যেতে পারে, কত দেওয়া যেতে পারে আর কত দেওয়া যাবে না বলেন তো। তারপরের জন লিস্ট থেকে দেখেন কে আছেন, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। এজাজ আহমেদ। হ্যাঁ ভাই বলেন। এখানে
8 থেকে 9 দেওয়া যায় ভাই। আর আমি যদি মনে করি যে আমি 2 থেকে 3 দেব, আসলে দেওয়া যাবে না? রিকমেন্ড করতে হলে তো একটু মানে ভালো বলেই তো কাউকে রিকমেন্ড করা যায়, তাছাড়া তো রিকমেন্ড তো মানে খারাপ হলে তো করা যায় না ভাই। তাই হ্যাঁ, সেক্ষেত্রে 8 থেকে এখানে 9। বলতেছে না, এখানে কিন্তু বলে নাই যে আপনি কত দিয়ে রিকমেন্ড করবেন তা বলে নাই। এখানে বলছে যে হাউ লাইকলি আর ইউ টু রিকমেন্ড, মানে আপনি রিকমেন্ড করতে কতখানি ইচ্ছুক। চেজ, এই চেজ ব্যাংকটাকে রিকমেন্ড করতে আপনি কতখানি ইচ্ছুক টু এ ফ্রেন্ড অর কলিগ, আপনার কোনো বন্ধু অথবা কলিগের কাছে। ভাই মাইকটা অফ করেন, সাউন্ড আসতেছে। আপনার কোনো বন্ধু অথবা কলিগের কাছে আপনি এই চেজটাকে রিকমেন্ড করতে কতখানি ইচ্ছুক। যদি আপনি 8 বা 9 দেন তার মানে আপনি এই যে এক্সট্রিমলি লাইকলি মানে অনেক বেশি ইচ্ছুক। আর যদি 2-3 দেন তার মানে নট এট অল লাইকলি, আপনি মোটেও ইচ্ছুক না। আমরা সবসময় পজিটিভ দিয়েও করি যে 8, 9, 10 বা 7 এর মধ্যেই দেই, তাই না? তবে এখানে আপনি চাইলে 2-3 ও দিতে পারেন। যে আমি এই চেস ব্যাংকটাকে রিকমেন্ড করি না। এটা আমার পার্সোনাল ব্যাংকিং এর জন্য আমি ব্যবহার করি, আমার প্রাইমারি ব্যাংক। কিন্তু আমি এটার সাথে সন্তুষ্ট না। বা চেজ আমাকে সেরকম অফার দিচ্ছে না বা চেজ এর কাছ থেকে আমি সেই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি অচিরেই সুইচ করব। সেক্ষেত্রে আমি যদি এখানে 3 দেই যে আমি রিকমেন্ড করব না একদমই। তাহলে বিষয়টা কি রিয়ালিস্টিক হবে কি হবে না? বা স্বাভাবিক কি স্বাভাবিক না? জি স্বাভাবিক ভাই, সেক্ষেত্রে স্বাভাবিক। জি ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে আমি যদি 8-9 ও দেই তার মানে আমি অনেক বেশি ইচ্ছুক। আবার যদি 2-3 দিয়েও করেন বা 4-5 দিয়েও করেন যে আমি আমি আ রিকমেন্ড করতেও পারি, নাও করতে পারি। তাহলে আপনি যদি 5 দেন তাহলে কি বোঝাবে? যে আপনি খুব ইচ্ছুকও না, আবার একেবারে যে করবেন না তাও না। হ্যাঁ, ঠিকঠাক আছে, ওকে। যদি 2-3 দেন তখন আপনাকে বলতে হবে যে আমি চেজের সার্ভিস বা অফার নিয়ে আমি সন্তুষ্ট না। আমি তাই রিকমেন্ড করতে চাই না। কারণ এর পরের প্রশ্নেই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কেন রিকমেন্ড করবেন 8 দিয়ে বা কেন 5 দিলেন বা কেন 3 দিলেন জিজ্ঞেস করবে না? এরকম প্রশ্ন জি পাইছেন তো আপনারা নাকি? যে এরকম জি ভাই। লাইকলি দেওয়ার পরে পরের পেজে জিজ্ঞেস করে যে কেন এত দিয়ে দিলেন, তাই না? তো তখন তো আপনাকে কারণটা বলতে হবে। তো সেই কারণটা যাতে রিয়ালিস্টিক হয় এর জন্য আপনি এখানে যদি ৮ দেন তাহলে আপনি চেজের কিছু সুযোগ সুবিধা তুলে ধরবেন যে এই সুযোগ সুবিধা আমি চেজের কাছ থেকে পাইছি, এজন্য আমি ৮ দিয়ে রিকমেন্ড করি। আচ্ছা। আর যদি ৫ দেন তাহলে বলবেন যে আ চেজ চেজের সার্ভিস বা অফার গুলো আমার কাছে এভারেজ লাগছে। আমি রিকমেন্ড করতেও পারি, নাও পারি। তাই বোঝাবে। আর যদি ২-৩ দেন তার মানে তো আপনি রিকমেন্ড করবেন না। কারণ আপনার চেজের কোনো একটা অসুবিধা বা কোনো একটা বিষয় আপনার খারাপ লাগছে বা আপনি চেজের সাথে আর থাকতে চাচ্ছেন না এরকম বোঝাবে। দেখা যাক উনি কত দেয়। উনি ১০ দিল। মানে এক্সট্রিমলি লাইকলি উনি চেজকে রিকমেন্ড করতে চায়। এখানে বিষয়টা কিন্তু এরকম না যে আপনাকে নেগেটিভ দিয়ে করতে হবে। হুম? আপনি নেগেটিভ যদি দেন তাহলে সেক্ষেত্রে কিভাবে আগাইতে হবে সেটাও আমি বলে দিলাম। যদি পজিটিভ দেন তাহলে কিভাবে আগাইতে হবে সেটা বলে দিলাম। যদি মিড রেঞ্জে দেন সেটাও বললাম। এখন আপনি এখানে যেকোনোটা দিলেই আপনাকে সার্ভেতে নিয়ে যাবে বা যেকোনোটা দিয়েই আপনি এই সার্ভে করতে পারবেন। এখন আপনি যদি ১ম থেকে চেসকে ভালো বলে আসেন যে আই লাইক চেস বা এটা আমার অনেক ফেভারেট বা আমি এটাকে অনেক বেশি পছন্দ করি বা এদের অফার গুলো আমার অনেক ভালো লাগে। যেমন এই যে আপনি ৮ দিয়ে ১০ দিয়ে রিকমেন্ড করল উনি। এখন যদি উনি বলে যে চেজের এই দিক খারাপ, তাহলে উনি মাত্রই বলতেছে যে উনি এক্সট্রিমলি লাইকলি অন্য মানুষকেও রিকমেন্ড করার জন্য। তার মানে উনি এটার দ্বারা অনেক বেশি খুশি বা অনেক বেশি সন্তুষ্ট এই প্রতিষ্ঠানের উপরে। অনেক বেশি সন্তুষ্ট না হলে পরে কি কেউ ১০ দিয়ে মানে এক্সট্রিমলি লাইকলি হয় রিকমেন্ড করার জন্য? না না। তাহলে অনেক বেশি সন্তুষ্ট উনি। তাহলে এখন উনাকে এই সার্ভেটাতে কিন্তু উনাকে চেজের সম্বন্ধে ভালো, ভালো কথাই বলতে হবে। উনি কিন্তু এই সার্ভেতে আর চেজ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করতে পারবে না। কারণ অলরেডি উনি বলে দিছে যে উনি এক্সট্রিমলি লাইক করে চেজকে। তো এই সার্ভের জন্য কিন্তু ওনাকে এইভাবেই আগাইতে হবে। এখন উনি যদি ওখানে ২ বা ৩ দিত যে আমি রিকমেন্ড করতে চাই না, তাহলে ওনাকে যে এখানে জানতে চাইতো যে উনি কেন ২ বা ৩ দিছে। এখানে যেরকম জানতে চাইছে যে কয়েকটা রিজন বলেন যে আপনি ১০ কেন দিলেন? তাহলে যখন ৩ দিত তখন ৩ এর রিজন বলা লাগতো, নেগেটিভ রিজন বলা লাগতো যে চেজের এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। এখন ১০ দিছে
তার মানে এর কিছু ভালো রিজন এখন বলে দেবে যে কেন সে 10 দিল। বিষয়টা ক্লিয়ার তো? বুঝতে জি পারছি কি ভাই। আমরা? আচ্ছা। দেখা যাক উনি কি লেখে। আচ্ছা, আম এজাজ ভাই বলেন তো এখানে এজাজ ভাইয়ের পরে কে ছিল? তারপরে কে ছিল? সে বলেন যে ৩ টা রিজন বলেন এখানে। যে চেজকে কেন 10 দিয়ে রিকমেন্ড করবে উনি? বা আপনি ধরেন এই সার্ভেটা আপনিই করতেছেন, আপনি 10 দিছেন। এখন আপনি কেন চেজকে 10 দিয়ে রিকমেন্ড করলেন? মানে এক্সট্রিমলি লাইকলি রিকমেন্ড। আপনি অন্য কাউকে রিকমেন্ড করতে অনেক বেশি আগ আগ্রহী। এখন এই অনেক বেশি আগ্রহ হওয়ার কারণ হচ্ছে আপনি চেজের প্রতি অনেক সন্তুষ্ট। এখন কেন সন্তুষ্ট এরকম ৩ টা কারণ বলেন। তারপরের জন বলেন যে কি কারণ লেখা যেতে পারে এখানে? বা কি লিখলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে? বলেন তো একজন। তারপরে যে আছে সে বলেন। হ্যালো। ভাই। জি, ওদের সিকিউরিটি সিস্টেম অনেক ভালো। আচ্ছা। আর? তারপরে হচ্ছে ওদের ইন্টারেস্ট অনেক, মানে লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট অনেক কম। আচ্ছা, নাইস, খুব সুন্দর। তারপর হচ্ছে ওদের ব্যাংকিং সিস্টেমটা অতটা জটিল না, এবং হ্যাঁ, ব্যাংকিং ব্যাংক সিস্টেমটা সহজ, বা ওরা টেকনোলজির দিক দিয়ে অনেক অ্যাডভান্স, অথবা ওদের কাস্টমার সার্ভিস অনেক ভালো, অথবা চেজ হচ্ছে ট্রানজাকশনে এক্সট্রা কোনো ফি টাকা নেয় না সেভিংস, ওরা। হ্যাঁ, ট্রানজাকশনে এক্সট্রা ফি নেয় না, অথবা ওদের ক্রেডিট কার্ড বিল কম, বা হ্যাঁ, ইয়ারলি কোনো চার্জ ফিটা অনেক কম, অথবা চেজ হচ্ছে আপনার আম ওদের কাছে টাকা সেভ করলে অনেক বেশি ইন্টারেস্ট দেয় সেভিংস অ্যাকাউন্টে। এরকম যেকোনো হ্যাঁ, সুবিধাই হইতে পারে, যেগুলো একটা ব্যাংক জি। আপনাকে দিতে পারে। এরকম ২ থেকে ৩ টা রিজন লিখে দিলে এনাফ। জি, আমি মিউট করব। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন ভাই লিখে দিচ্ছে বেস্ট কাস্টমার সার্ভিস। লো ডেবিট অর ক্রেডিট কার্ড ফি। এই যে লো অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট। হাই সিকিউরিটি, ফাস্টেস্ট পেমেন্ট। আচ্ছা, ফাস্টেস্ট ট্রানজাকশন। একদম পারফেক্ট। একটা ব্যাংকের 10 রিকমেন্ড করার জন্য এই ৫ টা কারণ যথেষ্ট, নাকি? একটা ব্যাংক যদি আপনাকে বেস্ট কাস্টমার সার্ভিস দেয়, লো ডেবিট ক্রেডিট কার্ড ফি থাকে, অ্যাকাউন্ট মেইনটেনেন্স কস্ট কম থাকে, হাই সিকিউরিটি থাকে, আর ফাস্টেস্ট ট্রানজাকশন থাকে, তারপরে আপনি আর ওই ব্যাংকের কাছ থেকে কি আশা করতে পারেন? আর কোনো কিছু আছে চাওয়ার মতো? তাহলে উনি যে 10 দিল, এই 10 দেওয়ার পিছনে উপযুক্ত ৫ টা কারণও উনি লিখে দিতে পারছে। তো আপনি যখন 10 দেবেন, 8 দেবেন, 9 দেবেন, না 5 দেবেন, না 2 দেবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেইটা দেবেন আপনি, সেটার উপযুক্ত কারণও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। বোঝাতে পারছি আমি ব্যাপারটা? হ্যালো? জি ভাই। নেক্সট দেখি আমরা। আচ্ছা। তারপরে কে আছেন এই প্রশ্নটা পড়েন। হ্যালো? হ্যালো? হ্যালো?
শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে তো। কই লিস্ট অনুযায়ী তারপরে কে আছে? মাত্র বলল কে? হাসবি মাহমুদ। হাসান মেহেদী ভাই আপনি কি বলছেন না? হ্যালো হাসান মেহেদী ভাই। জি ভাই, না বলি নাই এখনো আমি ভাই। আপনার লিস্ট তো এজাজ ভাইয়ের পরে ছিল। আপনার পরের জন আমার বলে এখানে তো ভাই ফেললো। অন্যরকম দেখাইতেছে। আমার এখানে বা আমি বলে ফেলছি, নাফিজ বলে ফেলছে। আমি বলি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওইটাই বলতেছি যে হাসবি মাহমুদ ভাইও তো বলল, কিন্তু হাসান মেহেদী ভাই মাঝখান থেকে বাদ গেল কেন? এই তো ভাই। মেহেদী ভাই এখন বলেন। এখন হ্যাঁ এটা ভাই, পড়েন। এখন এটা পড়ে বলেন যে এখানে কি লেখা যেতে পারে। can you tell us a specific story about an interaction you had with Chase? That is why you gave Chase a score. এখন আপনার যদি হুম। ইংরেজি বুঝতে অসুবিধা হয়, না এখানে না তো ভাই, ট্রান্সলেট করার অপশন নাই। আমি শুধু আপনার জন্য বলতেছি না, সবার উদ্দেশ্যে বলতেছি। আমি যখন এরকম প্রশ্ন করব, যার ইংরেজি বুঝতে অসুবিধা হবে, সে নিজের মোবাইলে গুগল লেন্সের ক্যামেরা বের করে একটা ছবি তুলবেন। তাহলে এই লেখাটা আপনার মোবাইলে আপনি বাংলায় পড়তে পারবেন বা আপনার বোঝার সুবিধা হবে। হ্যাঁ, বলেন হাসান মেহেদী ভাই, বলেন এটার অ্যান্সার। এটার আনসার হতে পারে ভাই, মানে someone had their identity stolen and Chase was able to help them their finances back in এখানে তো order. সামওয়ানের কথা বলে নাই, এখানে আপনাকে জিজ্ঞাসা করছে, ক্যান ইউ টেল আস? আপনি হ্যাঁ কি ভাই, আমি আমাদেরকে বলছি বলতে পারেন এই স্পেসিফিক স্টোরি, একটি নির্দিষ্ট গল্প, অ্যাবাউট অ্যান ইন্টারেকশন, একটা যোগাযোগ হ্যাঁ, সম্পর্কে, ইউ হ্যাড এই তো উইথ চেস, আপনার আমি হয়েছে বলছি, চেজের সাথে। হ্যাঁ আমি বলছি, এটা বুঝছি ভাই। এইভাবে বললে হবে না ভাই, বলছি মানে একজনের আইডি চুরি হয়ে গেছিল, মানে একজনের আইডি কেন শেষ। চুরি হবে? আপনার আইডি চুরি হয়েছে, আপনি এটা বলতে পারবেন যে আমার আইডি চুরি হয়ে গেছিল, বা আমার হ্যাঁ অ্যাকাউন্ট ইনফরমেশন লিক হয়ে গেছিল, বা আমার অ্যাকাউন্টের সিকিউরিটি ইস্যু হয়েছিল, অথবা আমার হ্যাঁ ক্রেডিট কার্ড কাজ করতেছিল না, অথবা আমার ব্যাংকে চেক নিচ্ছিল না, অথবা আমি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকতে পারতেছিলাম না, অথবা আমার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছি। যে কোনো একটা ইস্যু আমার সাথে হয়েছে। যে ইস্যুটা হওয়ার পরে আমি চেজের সাথে যোগাযোগ করছি, ওই দিনই তারা হ্যাঁ আমার এই প্রবলেমটা সাথে সাথে সলভ করে দিছে। এখানে হ্যাঁ দেখেন, ভাই, এই জন্য এখানে বলছে একটি নির্দিষ্ট গল্প বলুন আপনার যোগাযোগের চেজের সাথে, যেটা আপনার মতামতকে যে দ্যাট ইলাস্ট্রেটস, যেটা মানে আপনার মতামতকে আরো ইলাস্ট্রেট বলতে এখানে বোঝাইছে যে আপনার মতামতকে আরো শক্ত করা, বা আপনার মতামতকে আরো বড় করা, বা আপনার যে আস্থা এটাকে বড় করা। দ্যাট ইলাস্ট্রেটস হোয়াই ইউ গেভ চেজ এ স্কোর অফ 10, মানে আপনি যে চেজকে 10 দিয়ে রিকমেন্ড করলেন, এই রিকমেন্ড করার এই সিদ্ধান্তটাকে নিতে আপনাকে হেল্প করছে এরকম একটা স্টোরি বলেন, যেটা আপনার চেজের সাথে হয়েছে, এরকম একটা ইন্টারেকশনের গল্প। আমরা কি এটার অর্থ বুঝতে পারছি, বা আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে যে প্রশ্নটাতে আসলে কি চাইছে? হ্যাঁ ভাই, জি জি ভাই, সবাই বুঝছেন যে এই প্রশ্নে কি চাইছে? জি জি বুঝতে পারছেন তো সবাই নাকি? জি। জি ভাই। আচ্ছা, আবু দাউদ ভাই বলেন তো ওই প্রশ্নে কি চাইছে, একটু বলেন তো আমাকে। হ্যাঁ ভাই, হ্যাঁ, বলেন তো প্রশ্নটাতে কি চাইছে ভাই। প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন। মানে এখানে বলছে, ক্যান ইউ টেল আস, তুমি কি আমাকে বলতে পারবে স্পেসিফিক স্টোরি অ্যাবাউট অ্যান ইন্টারাকশন ইউ হ্যাড উইথ চেস। মানে এই চেস ব্যাংকের সাথে আমার যে ইন্টারঅ্যাকশন আছে, হুম। স্পেসিফিক স্টোরি, গল্প, এই সম্পর্কে একটি স্পেসিফিক গল্প, মানে যেটা পূর্বের প্রশ্নে মানে জানতে চাইছিল। এখানে মনে হয় একটু বিস্তারিত জানতে চাচ্ছে আর কি। হোয়াট ইলাস্ট্রেট, মানে দ্যাট ইলাস্ট্রেট মানে যে বৈশিষ্ট্যটি, হোয়াই ইউ গ্যাভ শেষ, কেন তুমি শেষকে দিয়েছিলে স্কোর 10 স্কোর দিয়েছিলাম আর কি, মানে এর আগে যেটা দিছিলাম। হুম। উইথ রিগার্ড টু রিকমেন্ডেন্স ইট, মানে এই বরাবর রিকমেন্ড দিছিলাম ইট টু এ ফ্রেন্ড আর কলিগ, মানে বন্ধু অথবা কলিগকে এই ব্যাপারে আর কি রিকমেন্ড দিছিলাম, হুম। এরকম একটা কিছু।
প্লিজ আচ্ছা ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, এনিথিং পার্টিকুলার, বিশেষভাবে গুড আর ব্যাড, ভালো অথবা খারাপ, অ্যাবাউট ইট মানে এ সম্পর্কে, অ্যান্ড হাউ ইট মেড ইউ ফিল অ্যাবাউট চেস, এবং এই চেস সম্পর্কে তোমাকে কি অনুভব করায়। এখানে ওই যে স্কোর যদি আমি 2 দিতাম তাহলে আমার সাথে ব্যাড কিছু একটা ঘটছিল, সেটা কারণটা এখানে লিখে দিতাম। আবার আচ্ছা যেখানে এখানে 10 দেওয়া হয়েছে এখানে অবশ্যই একটা ভালো কারণ লিখে দিতে হবে। তো কিরকম কারণ ভালো বলেন? কারণ ওই যে যেটা বললেন যে এই সমস্যা হয়েছিল, এই সমস্যাটা আমাকে এই সময়ের মধ্যে সমাধান করে দিছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছিল। হ্যাঁ, যে কোনো নাইস, একটা কারণ। থ্যাংক ইউ। আচ্ছা, দেখি আমরা ভাই কি লেখে। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু বলে দিছে যে একটু বিস্তারিত লিখতে, স্পেসিফিক স্টোরি, নির্দিষ্ট গল্প। হ্যাঁ, আচ্ছা, এই যে a few days ago I ran into a problem with my credit card bill. আচ্ছা, then আচ্ছা, এখানে আই না লিখে ওয়ান মনে হচ্ছে, নাকি আমার ডিসপ্লেতে ময়লা লেগে আছে? ও আচ্ছা, এটা আমার ডিসপ্লেতে ময়লা লেগে আছে। দেন আই কন্ট্যাক্ট দেয়ার কাস্টমার কেয়ার রিগার্ডিং দিস ইস্যু। তার ক্রেডিট কার্ড বিল নিয়ে সমস্যা হয়েছে, সে তাদের কাস্টমার কেয়ারে এই ইস্যুটা নিয়ে যোগাযোগ করছে। দে রেসপন্ডেড টু মি কুইকলি অ্যাবাউট দিস। তারা খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমাকে রেসপন্ড করছে। দেন দে সলভ মাই প্রবলেম ইমিডিয়েটলি, এবং সাথে সাথে আমার সমস্যার সমাধানও করে দিছে। আই ওয়াজ এক্সট্রিমলি স্যাটিসফাইড উইথ দিস সার্ভিসেস। এই সার্ভিসগুলো পেয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। ফর দিস আই রিকমেন্ডেড ইট। তাই আমি এটাকে 10 রিকমেন্ড করেছি, বা তাই আমি এটাকে রিকমেন্ড করেছি এভাবে। তাহলে পারফেক্ট আনসার হয়ে গেছে, আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই, তাই না? এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় মাথায় রাখতে হবে যে কি কি জানতে চাইছে, এবং সেই অনুযায়ী উত্তর দিতে হবে। এখানে কিন্তু বলে দিছে এই যে প্লিজ ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, এনিথিং পার্টিকুলারলি গুড অর ব্যাড অ্যাবাউট ইট। যে ঘটনাটা হয়েছে সেটা সুন্দরভাবে বর্ণনা করতে বলছে, যে আসলে কি হয়েছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, অ্যান্ড হাউ ইট মেড ইউ ফিল অ্যাবাউট চেজ, এবং কিভাবে এটা আপনাকে চেজ সম্পর্কে ফিল করতে সাহায্য করছে। উনি যে অ্যান্সারটা লিখছে এই অ্যান্সারে কিন্তু উনি এই প্রত্যেকটা বিষয় টাচ করছে। কি হয়েছে সেটা উনি বর্ণনা করছে, এই যে এই পর্যন্ত কি হয়েছে বর্ণনা করছে না? তার প্রবলেম হয়েছে, সে কন্টাক্ট করছে। তারপরে এই যে এনিথিং পার্টিকুলারলি গুড অর ব্যাড, এই যে কি গুড আর ব্যাড ছিল এটাও সে বলছে, যে তাড়াতাড়ি যোগাযোগ করছে এবং প্রবলেম সাথে সাথে সলভ করে দিছে। এবং তারপরেরটুকু যে হাউ ইট মেড ইউ ফিল অ্যাবাউট চেজ, এবং এটা আপনাকে চেজ সম্পর্কে কি ফিল করাইছে। এই যে উনি লিখে দিছে আই ওয়াজ এক্সট্রিমলি স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস। এজন্য আগে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে, তারপরে সেটার উত্তর এভাবে লিখতে হবে। সেটা আপনি বাংলাতে বানায়ে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখে দেখে লেখেন, আর নিজে ইংরেজিতে ঠিক মতো লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ কারেন্টলি হ্যাভ উইথ চেজ। এখন পরবর্তী কে আছেন সে এইটার অ্যান্সার দেবেন। হ্যাঁ, পরবর্তী কে আছেন? জি ভাই, আমি আছি। নাম? সৌরভ। হ্যাঁ, সৌরভ ভাই বলেন তো। সৌরভ, মোহাম্মদ সৌরভ। হ্যাঁ, বলেন। Which of the following do you currently have with check? পার্সোনাল, ওটা হচ্ছে পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, আচ্ছা, এই তো। আর ইনভেস্টমেন্ট আপাতত আমার এই দুইটাই মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, এই সার্ভেতে এই সমস্ত প্রশ্ন করার আগে বা ব্যাংকের নাম টাম শোনার আগে একটা প্রশ্ন করছিল আমাদের, যে আপনার ইনভেস্টেবল অ্যাসেট কত? ও মনে আছে? হ্যাঁ, এবার মনে পড়ছে। হ্যাঁ, ইনভেস্টেবল অ্যাসেট
এবং সেখানে ইনক্লুড করা ছিল যে আপনার ইনভেস্টেবল অ্যাসেটের মধ্যে আপনার যে কোনো ইনভেস্টমেন্ট এবং মানি মার্কেট অ্যাকাউন্ট বা অন্যান্য বিষয় এগুলা উল্লেখ করা ছিল না ওখানে? যে জি তাহলে এই সার্ভেতে কিন্তু আমাদেরকে ইনভেস্টেবল অ্যাসেট সিলেক্ট করতেই হবে। ইনভেস্টমেন্ট সেটা হতে পারে যে পার্সোনাল সেভিংস, হতে পারে সার্টিফিকেট ডিপোজিট অ্যাকাউন্ট, বা কোথাও একটা আমার ইনভেস্ট করা আছে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি? আর এই যে জি বুঝতে রিটায়ারমেন্ট পারছি। অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যে চাকরি করে তার তো রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থাকবেই। হ্যাঁ রিটায়ারমেন্ট অ্যাকাউন্টও দিতে হবে। এখন দেখেন, আমরা জানি যে সার্ভেটা আসবে ইনভেস্টমেন্ট নিয়ে, আর আমরা ৩টা হ্যাঁ ব্যাংক ব্যবহার করি। এই ব্যাংকের সাথে আমার পার্সোনাল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নাই থাকতে পারে, অন্য ব্যাংকের সাথে আছে। হ্যাঁ এই ব্যাংকের হতে সাথে পারে এই সার্ভে করার জন্য আমাদের কি অ্যাকাউন্ট থাকা জরুরি? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। কারণ আমরা অলরেডি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট নিয়ে ২-৩ পৃষ্ঠায় হিন্টস পাইছি যে এটা ইনভেস্টমেন্ট নিয়ে হইতে পারে সার্ভে। যার জন্য আমরা এখানে ইনভেস্টমেন্টটাই সিলেক্ট করব। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, উনি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট দিল, ক্রেডিট কার্ড দিল, পার্সোনাল সেভিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট। এই যে পার্সোনাল সেভিংস অ্যান্ড মানি মার্কেট, এটাও কিন্তু জি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। আর এই ইনভেস্টমেন্ট উনি দেয় নাই। এই ইনভেস্টমেন্ট এখানে আছে ব্রোকারেজ, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, অ্যানুইটিস। এগুলা সবই ইনভেস্টমেন্ট, বিভিন্ন পলিসির নাম। এটাও ইনভেস্টমেন্ট পলিসি, এই যে মানি মার্কেট অ্যাকাউন্ট। হ্যাঁ, তার মানে এটা হ্যাঁ দেয় নাই মানে যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট দেয় নাই তা কিন্তু না। এটাও ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এটাও ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। যাই হোক। হ্যাঁ আচ্ছা, ওইটা নিচে তারপরে হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা, এখন দেখুন এই যে প্রশ্ন করছে যে হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ কারেন্টলি হ্যাভ উইথ আদার ব্যাংকস। মানে আপনার যে আরো 2টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলছেন, ওই 2 ব্যাংকে আপনার কি কি আছে? এখন দেখা যাক উনি কি কি দেয়। এখন সচরাচর বা স্বাভাবিকভাবে একটা মানুষের যা যা থাকে আমরা সে কয়টাই দিব। যেমন ধরেন ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্ট, আচ্ছা আর কি দেয়, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। ওকে, ওই যে বাকি যে 3টা ব্যাংক আছে ওই 3টা ব্যাংকের সাথে ওনার ক্রেডিট কার্ড আছে, সেভিংস মানি মার্কেট অ্যাকাউন্ট আছে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে। ওকে, সেভিংস অ্যাকাউন্ট উনি দিল না, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, এই 2টা দিল। আর দেখা যাক কোনটা দেয় উনি। ইনভেস্টমেন্ট আছে, আচ্ছা সেভিংস ও পরে আবার দিয়ে দিল। আচ্ছা, এখন দেখেন এই প্রশ্নটা, thinking about your overall personal banking experience with each of the following, how likely are you to recommend the following banks to a friend or colleague? আমরা ইতিপূর্বে আমরা চেজকে কত দিয়ে রিকমেন্ড করব সেটা দিছি, এবং কেন রিকমেন্ড জি করছি সেটাও লিখে আসছি। এখন জিজ্ঞাসা হ্যাঁ করছে যে এই 2টার মধ্যে আপনি কোনটাকে কত দিয়ে রিকমেন্ড করবেন। দেখা যাক উনি কত দেয় এই 2টাতে। আচ্ছা, চার্লস কোয়াবকে দিল হচ্ছে 9 আর সিটি ব্যাংক 7। এনাফ। আচ্ছা, থ্যাঙ্কস ফর রিমাইন্ডার অফ দ্য কোশ্চেন্স, উই আর গোয়িং টু ফোকাস অন চেজ। ইয়েস মানে এখন নেক্সট কোশ্চেন গুলো হ্যালো হ্যালো সম্ভবত নেট প্রবলেম।